টেন্স, দেখো টেন্স কাকে বলে? দেখো টেন্স কথাটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে। কি ল্যাটিন শব্দ? ল্যাটিন শব্দ হচ্ছে টেম্পাস, TEMPUS, টেম্পাস। তাহলে টেন্স কথাটি এসেছে কোথা থেকে? ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ হলো কি টাইম, মানে সময়। তাহলে টেন্স কথাটি এসেছে কোথা থেকে? টেন্স কথাটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ হলো টাইম, বাংলাতে হচ্ছে কি সময়। এবার দেখো টেন্স কাকে বলে? তাহলে টেন্স কথাটির অর্থ হচ্ছে সময়, অর্থাৎ কোনো কাজ করার যে সময়, অর্থাৎ কোনো কাজ করা, এক কথা হচ্ছে কোনো ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। তাহলে টেন্স কাকে বলে? কোনো কাজ সম্পন্ন হওয়ার সময়, অর্থাৎ যে সময় যে কাজটা সম্পন্ন হচ্ছে সেই সময়টাকে ওই কাজটার টেন্স বলা হচ্ছে। তাহলে টেন্স কাকে বলে? যে কোনো কাজ সম্পন্ন হওয়ার যে সময়, অর্থাৎ যে সময় যে কাজটা সম্পন্ন হচ্ছে ওই কাজের ওই সময়টাকেই বলা হয় টেন্স। তাহলে টেন্স কাকে বলে? তাহলে টেন্স কাকে বলে? যে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে টেন্স কথাটি এসেছে, যার অর্থ হলো টাইম, ইংরেজি অর্থ হলো টাইম, বাংলাতে হচ্ছে সময়। তাহলে টেন্স কাকে বলে? অর্থাৎ যে সময়ে যে কাজ সংগঠিত হয়, ওই যে কাজটা যে সময় হবে ওই সময়টাকে ওই কাজের টেন্স বলা হয়। তাহলে কোনো ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে কি বলে? টেন্স বলে। তাহলে যে সময় যে কাজটা হয় ওই সময়টাকে ওই কাজের টেন্স বলা হয়। এবার দেখো, এবার কথা হচ্ছে টেন্স কত প্রকার ও কি কি। দেখো সময়, এক কথা হচ্ছে সময়, সময় প্রধানত তিন রকমের হয়। একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, একটা ভবিষ্যৎ। অতীত যেটা চলে গিয়েছে, অর্থাৎ চলে গিয়েছে, যেটা চলে গেছে, যেটা আর আসবে না। আর বর্তমান, যে সময় আমরা দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ যে সময়টা বর্তমানে চলছে এটা হচ্ছে বর্তমান। আর ভবিষ্যৎ যেটা কালকে আসবে। তাহলে যেটা কালকে আসবে সেটা ভবিষ্যৎ। বর্তমানে যে সময় আমরা দাঁড়িয়ে আছি বা যা কাজ করছি বা যাই করছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বর্তমান কাল। আর যেটা কালকে চলে গিয়েছে, যেটা আর কোনোদিনও আসবে না ফিরে, সেটা হচ্ছে অতীত। তো এটাই হচ্ছে সময়। সময়কে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। এবার ইংরেজিতে হচ্ছে অতীতকাল। তাহলে অতীতকাল, বাংলা অতীতকাল, তারপর হচ্ছে কি বর্তমান কাল, একটা হচ্ছে ভবিষ্যৎকাল। এবার দেখো তাহলে টেন্স, দেখো টেন্সকে আমরা কত ভাবে ভাগ করতে পারি? টেন্স প্রধানত তিন প্রকার। টেন্স প্রধানত কত প্রকার? তিন প্রকার। এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। দেখো টেন্স মানে হচ্ছে সময়, এক কথা হচ্ছে সময়। তাহলে টেন্স কথাটি অর্থ হচ্ছে কি সময় বা টাইম। এবার দেখো তাহলে সময়, সময় হচ্ছে তিন ধরনের। কি কি? একটা হচ্ছে অতীত, এটা হচ্ছে অতীত কাল, কাল মানে সময়, অতীত। তাহলে অতীত কাল মানে যেটা চলে গেছে। আর এটা বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে কি বর্তমান কাল, বর্তমান কাল। এই সময়কে কালও বলা হয়, কাল। এবার হচ্ছে আরেকটা কি, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল, এটা হচ্ছে ভবিষ্যৎ কাল। তাহলে দেখো তাহলে সময়কে আমরা প্রধানত তিন ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অতীত, একটা হচ্ছে বর্তমান, একটা হচ্ছে ভবিষ্যৎ। এবার দেখো এই যে অতীতকাল, অতীত, তাহলে অতীতকাল, এই অতীতের বাংলা হচ্ছে পাস্ট। অতীতের বাংলা হচ্ছে কি পাস্ট। আর কাল, কাল মানে সময়, সময় মানে টেন্স, তাহলে পাস্ট টেন্স। তাহলে অতীতকালের বাংলা হচ্ছে কি, অতীতকালের ইংরেজি হচ্ছে কি পাস্ট টেন্স। এবার বর্তমানের বাংলা হচ্ছে কি প্রেজেন্ট, যেটা চলছে, প্রেজেন্ট। বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট, আর কাল মানে হচ্ছে টাইম, সময়। তাহলে একটা কি অতীতকাল মানে হচ্ছে পাস্ট টেন্স, বর্তমান কাল মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ মানে হচ্ছে ফিউচার,
ফিউচার, ফিউচার যেটা ভবিষ্যতে হবে, আর কাল মানে হচ্ছে টাইম মানে সময়। এক কথা হচ্ছে কি সময়, এক কথা হচ্ছে টেন্স, টেন্স। তাহলে টাইম বা টেন্স, তাহলে দেখো, তাহলে টাইম বা টেন্স, তাহলে টেন্স প্রধানত তিন প্রকার, একটা অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীত, অতীতের বাংলা হচ্ছে কি, অতীতের বাংলা হচ্ছে পাস্ট, আর সময়ের বাংলা হচ্ছে টেন্স। তাহলে পাস্ট টেন্স, আর বর্তমান মানে হচ্ছে প্রেজেন্ট, টাইম মানে হচ্ছে টেন্স, বর্তমান কাল, এটা হচ্ছে অতীতকাল, বর্তমান কাল, এটা হচ্ছে ভবিষ্যৎকাল, যেটা হচ্ছে ফিউচার টেন্স। এবার দেখো, এবার হচ্ছে প্রত্যেকটা টেন্স, এই যে টেন্স প্রধানত তিন প্রকার, এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। এই যে প্রত্যেকটা টেন্স, এই যে তিনটা টেন্স, টেন্স প্রধানত তিন প্রকার, কিন্তু এই তিনটা টেন্সকে আবার প্রত্যেকটাকে আবার চার ভাগে ভাগ করা যায়। এই অতীতকাল, এই বর্তমান যে সময়টা, এই সময়টা আবার চার ভাগে বিভক্ত। অতীতকাল, সেই অতীতকালটা যেটা চলে গিয়েছে সেটা আবার চার ভাগে বিভক্ত, সেখানে আবার চার রকমের সময় আছে। বর্তমানে যেরকম চার রকমের সময় আছে, এবার ভবিষ্যৎ যেটা আসবে সেটাও চার রকমের সময় হবে। তাহলে হচ্ছে, তাহলে প্রধানত সময় তিন প্রকার, আবার এই যে তিনটা সময়, তিনটা সময় প্রত্যেকটাকে আবার চারটা করে ভাগ করা যায়, অর্থাৎ প্রত্যেকটা সময় আবার চার রকমের হয়। তাহলে কি কি রকমের হয় দেখো, এবার দেখো প্রত্যেকটা টেন্স, টেন্স তিন প্রকার, একটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। এবার প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত। এবার কি কি, প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত, দেখো প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত। এবার কি কি, একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে ইনডিফিনিট, INDEFINITE, ইনডিফিনিট বা সিম্পল, সিম্পল, ইনডিফিনিট বা সিম্পল, মানে যেটা হচ্ছে সাধারণভাবে হয় আর কি, যেটা সাধারণভাবে হয়, যেমন অতীতে সাধারণভাবে কোনো কাজ করা হয়েছিল, বর্তমানে সাধারণভাবে কোনো কাজ করা হয়, এবং ভবিষ্যতে সাধারণভাবে কোনো কাজ করা হবে, মানে সাধারণভাবে আর কি, নর্মালি, নর্মালি যে কাজটা করা হয় অতীতকালে, বর্তমানকালে, ভবিষ্যৎকালে, সেটা হচ্ছে কি সিম্পল, সিম্পল বা হচ্ছে কি, সিম্পল বা হচ্ছে ইনডেফিনিট। দেখো, ইনডেফিনিট বা সিম্পল, এটা হচ্ছে ইনডেফিনিট বা সিম্পল। এবার দুই নম্বর, দুই নম্বর হচ্ছে কি, দুই নম্বর হচ্ছে যে কাজটা চলতে থাকে আর কি, অতীতকালেও এমন কিছু কাজ ছিল যেটা চলতে ছিল, কিছু সময় ধরে চলছিল। এবার বর্তমানে কিছু কাজ আছে, যেরকম হচ্ছে বর্তমানে আমি এই যে ভিডিও তৈরি করিতেছি, এই যে বর্তমানে এই কাজটা চলছে, এই যে পড়াইতেছি, ভিডিও তৈরি করতেছি, এই যে বর্তমানে যে আমার যে কাজটা চলছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস, এক কথা হচ্ছে কন্টিনিউ করা, অতীতে যে কাজটা কন্টিনিউ হয়েছিল, এবার বর্তমানে কিছু কাজ আছে যেটা কন্টিনিউ হচ্ছে, এবং অতীতে ভবিষ্যতেও কিছু কাজ আসবে যেটা হচ্ছে কন্টিনিউ হবে। তো এটা হচ্ছে কন্টিনিউয়াস, দুই হচ্ছে কন্টিনিউয়াস, CON CONTIT, নিউ NU, নিউ, আস OUS, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে একদম চালিয়ে যাওয়া, যেটা চলছে, থেমে নেই আর কি, যেটা চলছে বর্তমানে, যেটা চলছে, যেটা হচ্ছে থেমে নেই। অতীতে এমন কিছু কাজ ছিল যেটা চলতে ছিল, থামে মানে থেমে থাকেনি, এবং ভবিষ্যতে কিছু কাজ আসবে যেটা হচ্ছে কি থেমে থাকবে না, এটা হচ্ছে কি কন্টিনিউয়াস। এবার দেখো তিন নম্বর হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে কি, যে এমন কিছু কাজ যেটা অতীতকালে একদম শেষ হয়েছে, অতীতকালে কিছু কাজ ছিল যেটা একদম শেষ হয়েছে, বর্তমানে কিছু কাজ আছে যেটা হচ্ছে একদম শেষ হয়েছে, এবং অতীতকালে ভবিষ্যৎকালেও কিছু কাজ আসবে যেটা একদম শেষ হয়ে যাবে। তো এরকম যে কাজটা হচ্ছে শেষ, একদম পারফেক্ট, মানে যা, মানে যে কাজের মধ্যে কোনো রকম খুঁত থাকবে না, একদম নিখুঁত, যে কাজটা হচ্ছে একদম নিখুঁত, যার মধ্যে কোনো রকম কোনো খুঁত থাকবে না, একদম 100% শেষ, কমপ্লিট, যে কাজটা একদম পুরোপুরি কমপ্লিট, সেটা হচ্ছে কি পারফেক্ট, যেটাকে বলা হয় পারফেক্ট। তো সে পারফেক্ট, এমন কিছু কাজ যেটা একদম পুরোপুরি পারফেক্ট, মানে একদম পুরোপুরি শেষ, যার মধ্যে কোনো খুঁত নেই, যেটা হচ্ছে কি, তিন নম্বর হচ্ছে পারফেক্ট, PERFECT, পারফেক্ট। এবার আর একটা কাজ আছে, যে কাজটা অতীতকালে এমন কিছু সময় ধরে চলছিল, মানে এমন কিছু কাজ, যে কাজটা হচ্ছে কি কিছু সময় ধরে আমরা করতে থাকি, অতীতকালে কিছু কাজ ছিল যে কাজটা আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে করতেছিলাম,
এই যে বর্তমানে কিছু কাজ আসবে যেগুলো হচ্ছে আমরা কি ঘন্টার পর ঘন্টা করতেই থাকবো, ভবিষ্যতে কিছু কাজ আসবে যে কাজগুলো হচ্ছে কি কিছু সময় ধরে চলবে আর কি। তো কিছু সময় ধরে চলবে এরকম যদি কোনো কিছু কাজ বোঝায়, তো এমন কোনো কাজ যেটা হচ্ছে কিছু সময় ধরে চলেই, সেটাকে কি বলা হয়? অর্থাৎ দেখো কিছু সময় ধরে চলা সেটাকে বলা হয় কন্টিনিউ হওয়া। কিছু কোনো একটা কাজ যেটা হচ্ছে কিছু সময় ধরে চলছে, এটা হচ্ছে কথা কন্টিনিউ হচ্ছে কাজটা, কিন্তু কন্টিনিউ হচ্ছে কিন্তু কিছু সময় ধরে চলছে কাজটা। কন্টিনিউ তো হচ্ছে কিন্তু কিন্তু কিছু সময় ধরে চলছে, তো ওটা হচ্ছে কি ওটা পারফেক্ট কন্টিনিউয়াস, মানে চলছে কিন্তু কিছু সময় ধরে চলছে, এটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে পারফেক্ট কন্টিনিউয়াস, এই যে পারফেক্ট আর হচ্ছে কন্টিনিউয়াস এই দুটো মিলে হচ্ছে শেষ। 4 নম্বর হচ্ছে কি পারফেক্ট, PERFECT, পারফেক্ট কন্টিনিউয়াস, CONTINUOUS, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখো তাহলে হচ্ছে কি, তাহলে হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, যেটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল অর্থাৎ সাধারণভাবে যে কাজটা হয়, অতীতকালেও কিছু কাজ ছিল যেটা সাধারণভাবে হচ্ছিল, বর্তমানে কিছু কাজ আছে যেটা সাধারণভাবে হয়, ভবিষ্যতে কিছু কাজ আসবে যেটা সাধারণভাবে হবে আর কি, সেটা হচ্ছে কি ইনডিফিনিট বা সিম্পল। দেখো এর বাংলা হচ্ছে সাধারণ, এর বাংলা হচ্ছে কি সাধারণ, সাধারণ কাল, এটা হচ্ছে সাধারণ, এটা সাধারণভাবে হয় এর জন্য এর নাম হচ্ছে সাধারণ। এবার দেখো একটা কাজ যেটা হচ্ছে কন্টিনিউ হওয়া, মানে চলছে কাজটা, কিছু অর্থাৎ চলছে যে কাজটা হচ্ছে চলছে কন্টিনিউ হওয়া, কন্টিনিউ মানে কি অনবরত চলছে, তাহলে এটা মানে কি এটা হচ্ছে ঘটমান, মানে ঘটমান, তাহলে কন্টিনিউয়াস এর বাংলা হচ্ছে কি ঘটমান, ঘট ঘটমান কাল, তাহলে ঘটমান কাল যে কাজটা হচ্ছে কি যে কাজটা হচ্ছে। এবার আর একটা কাজ যে কাজটা একদম শেষ হয়েছে পারফেক্ট, যার মধ্যে কোনো খুঁত নেই, একদম নিখুঁত, 100% একদম কমপ্লিট, সেই কাজটা হচ্ছে কি সেই কাজটা হচ্ছে পারফেক্ট, মানে এমন একটা ব্যক্তি যে একদম পারফেক্ট, যার মধ্যে কোনো রকম কোনো খুঁত নেই, অর্থাৎ এমন একটা সময় আছে যে সময়ের মধ্যে কোনো খুঁত নেই, যেটা একদম শেষ, এমন একটা কাজ যেটা একদম পুরোপুরি ফিনিশড, সেটাকে বলা হয় কি পারফেক্ট। পারফেক্ট মানে কি পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, একদম পুরোপুরি শেষ, পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, পুরা ঘটিত যেটা একদম পুরোপুরি শেষ, পুরা ঘটিত, পুরা ঘটিত একদম পুরোপুরি শেষ, পুরা ঘটিত কাল, পুরা ঘটিত কাল। এবার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটিত, আগেরটা হচ্ছে পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে ঘটমান, এই দুটার সংযোগে তৈরি হবে কি পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ পুরা ঘটমান, একটা ছিল পুরা ঘটিত, বর্তমানে হচ্ছে কি পুরা ঘটমান, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা ঘটমান, পুরা ঘটমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে পুরা ঘটমান, পুরা ঘটমান, পুরা ঘটমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি পুরা ঘটমান, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরা ঘটমান। তাহলে দেখো তাহলে টেন্স কাকে বলে, টেন্স কাকে বলে, অর্থাৎ টেন্স কথাটি কোথা থেকে এসেছে, টেন্স কথাটি এসেছে ল্যাটিন শব্দ টেম্পাস থেকে, যার অর্থ হলো টাইম বা সময়। তাহলে টেন্স কাকে বলে, অর্থাৎ কোনো কাজ করার সময়কে টেন্স বলে। এবার টেন্স কত প্রকার, টেন্স 3 প্রকার, এটা হচ্ছে কি বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। এবার বর্তমান কাল কাকে বলে, প্রত্যেকটা টেন্স বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল, প্রত্যেকটা টেন্স আবার হচ্ছে কি প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, প্রথমটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, তারপরটা হচ্ছে কি কন্টিনিউয়াস, ইনডিফিনিট বা সিম্পল হচ্ছে কি যেটা সাধারণভাবে হয় আর কি, সেটা হচ্ছে ইনডিফিনিট বা সিম্পল, আর কন্টিনিউয়াস মানে যেটা চলছে যে কাজটা চলছে, কন্টিনিউ হওয়া, কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া, যে কাজটা চালিয়ে, যেমন হচ্ছে কি আমি ভিডিও তৈরি করিতেছি, এই যে চলছে কাজটা, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্স যে কাজটা একদম পুরোপুরি নিখুঁত শেষ হয়ে গিয়েছে, যার কোনো রকম কোনো একদম যার মধ্যে কোনো খুঁত নেই, 100% কমপ্লিটেড। এবার পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি যে যে কাজটা চলছে এখনো চলছে কিন্তু একটু আগে শুরু হয়েছিল, অর্থাৎ কিছু সময় ধরে চলছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে কাজটা কিন্তু চলছে, কন্টিনিউ হচ্ছে, কন্টিনিউয়াস মানে কি কন্টিনিউ হচ্ছে কিন্তু কিন্তু কিছু সময় ধরে চলছে, সেটা কয়েক মানে 1 ঘন্টা 2 ঘন্টা আগে মানে কাজটা শুরু হয়েছিল কিন্তু এখনো চলছে, এটা হচ্ছে কি টেন্স 3 প্রকার, প্রত্যেকটা টেন্স আবার 4 ভাগে বিভক্ত। তো এবার চলো এক একটা করে দেখে নেওয়া যাক।
তাহলে দেখো, তাহলে এবার প্রেজেন্ট টেন্স, তাহলে প্রথমটা কি ছিল? দেখো প্রথম এক নম্বর হচ্ছে কি, এক নম্বর হচ্ছে প্রেজেন্ট, PRESENT, প্রেজেন্ট টেন্স। দুই নম্বর হচ্ছে পাস্ট টেন্স। তিন নম্বর হচ্ছে কি ফিউচার টেন্স, FUTURE। তিন নম্বর হচ্ছে ফিউচার টেন্স। এবার প্রথম থেকে শুরু একদম প্রেজেন্ট টেন্স। এবার দেখো এই প্রেজেন্ট টেন্স এবার হচ্ছে শুরু হবে কি প্রেজেন্ট টেন্স, তারপরে পাস্ট, তারপরে ফিউচার। দেখো প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান, প্রেজেন্ট মানে কি বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল, প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল। তাহলে দেখো প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। এবার হচ্ছে প্রেজেন্ট টেন্স কাকে বলে, অর্থাৎ দেখো বর্তমান সময়ে ঘটে যাওয়া সমস্ত কাজ, বর্তমান সময়ে যে সমস্ত, অর্থাৎ সাধারণভাবে বর্তমান কালে যা কিছু ঘটে সমস্ত কিছু হচ্ছে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বর্তমান সময়ে যে সমস্ত কাজ ঘটে সেই সমস্ত কাজের যে সময়, সেই সময়টি হচ্ছে প্রেজেন্ট টেন্স। অর্থাৎ বর্তমান সময়ে যে সমস্ত কাজ হচ্ছে বা কাজ হয় বা কাজ চলছে, সমস্ত কিছু বর্তমান সময়ে যে সমস্ত কাজ হয়, চলছে বা হচ্ছে বা হয়, অর্থাৎ সমস্ত কিছুকে বলা হয় প্রেজেন্ট। অর্থাৎ বর্তমান সময়ে সংগঠিত সমস্ত কাজকে কি বলা হয়, সেই সমস্ত কাজের যে সময় বর্তমান সময়ে হচ্ছে, এরকম সমস্ত কাজের যে সময়, সেই সময়টাকে বলা হয় কি প্রেজেন্ট টেন্স। তাহলে বর্তমান সময়ে যে সমস্ত কাজ হচ্ছে, সেই সমস্ত কাজের যে সময়, সেই সময়টাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। তাহলে বর্তমান সময়ে যে সমস্ত কাজ হচ্ছে বা হয় বা চলছে, অর্থাৎ বর্তমান সময়ের কথা বলা হয়েছে, সেই সমস্ত কাজের যে সময়, সেই কাজের সময়টাকে কি বলা হয় প্রেজেন্ট টেন্স বলা হয়। তো প্রেজেন্ট টেন্স মানে বর্তমান কাল। এবার দেখো ওই যে প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে বিভক্ত, এবার প্রেজেন্ট টেন্সও চারটা ভাগ, প্রেজেন্ট টেন্সের হচ্ছে চারটা ভাগ। তাহলে কি কি ভাগ? দেখো এক নম্বর প্রেজেন্ট টেন্সের এক নম্বর হচ্ছে কি প্রেজেন্ট, এই যে প্রত্যেকটা টেন্স প্রেজেন্ট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, যেটা হচ্ছে সাধারণ বর্তমান কাল, সাধারণ, সাধারণ বর্তমান কাল, সাধারণ বর্তমান কাল। এবার দুই নম্বর, দেখো দুই নম্বর, দুই নম্বর হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, এই যে কন্টিনিউয়াস, আগেরটা ইনডিফিনিট, ইনডিফিনিট এবার হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, CONTINUOUS, কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ ঘটমান, ঘটমান বর্তমান কাল। এবার তিন নম্বর, এবার হচ্ছে কি, এরপর হচ্ছে তিন নম্বর, দেখো তিন নম্বর, তিন নম্বর হচ্ছে কি পারফেক্ট, তিন নম্বর হচ্ছে পারফেক্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান কাল। এবার চার, চার হচ্ছে কি দেখো পারফেক্ট, এই দুটো মিলে, প্রথমটা হচ্ছে ইনডিফিনিট, তারপর কন্টিনিউয়াস, পারফেক্ট, এবার এই দুটো মিলে শেষেরটা পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে পারফেক্ট আর হচ্ছে কন্টিনিউয়াস, এই দুটো মিলে প্রথমে পারফেক্ট তারপরে কন্টিনিউয়াস, তো পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি এটা প্রেজেন্ট, প্রথমে হচ্ছে পারফেক্ট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পুরা ঘটমান, পুরা ঘটমান বর্তমান কাল, পুরা ঘটমান বর্তমান কাল, পুরা ঘটমান বর্তমান কাল। তাহলে দেখো প্রত্যেকটা টেন্স চার ভাগে বিভক্ত, একটা হচ্ছে কি, তাহলে প্রেজেন্ট টেন্সও ঠিক একই রকম চার ভাগে বিভক্ত, একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
এই যে চারটা ভাগ, একটা ইনডিফিনিট, একটা কন্টিনিউয়াস, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সের চারটা ভাগ। এবার প্রথম ভাগটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট। এবার প্রত্যেকটা পার্ট পার্ট করে আলোচনা করা হবে। প্রথমটা হচ্ছে কি দেখো, প্রথমটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার কথা হচ্ছে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমান কাল কাকে বলে। দেখো, যে বর্তমান কালে সাধারণভাবে হয়, যে সমস্ত কাজ আমরা বর্তমান কালে সাধারণভাবে করি, তাহলে বর্তমান কালে সাধারণভাবে হয় এরকম কাজের সময়কে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে বর্তমানকালে সাধারণভাবে হয়, তাহলে বর্তমানকালে সাধারণভাবে হয় এরকম যে সমস্ত কাজ, অর্থাৎ সাধারণভাবে হয়, বর্তমানকালে সাধারণভাবে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজের যে সময়, সেই সময়টাকে কি বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। এবার দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, বর্তমানকালে সাধারণভাবে। যেমন যেমন আমি ভাত খাই, আমি বই পড়ি, আমি স্কুলে যাই, আমি ক্রিকেট খেলি, আমি হচ্ছে মুভি দেখি, মানে সাধারণভাবে যে সমস্ত কাজ হয় আর কি। যেমন হচ্ছে আমি খেলাধুলো করি, এই সমস্ত কাজ, অর্থাৎ যে সমস্ত কাজ হচ্ছে কি সাধারণভাবে হয় তাদেরকে বলা হয় কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সাধারণভাবে বর্তমানকালে যে সমস্ত কাজ হয় সেই সমস্ত কাজের সময়কে কি বলা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। এবার তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় কি করে বোঝা যাবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কেমন করে আমরা চিনবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ চেনার উপায়, এটা হচ্ছে কি চেনার উপায় যে কেমন করে আমরা চিনবো বা বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, বাংলা ক্রিয়ার শেষে, এটা মনে রাখবে যে বাংলা ক্রিয়ার শেষে বাংলা ক্রিয়ার শেষে কি কি থাকবে, অন্তস্তীয়, সরি হস্যই, অন্তস্তীয়, ও, এ, দেখো হস্যই, অন্তস্তীয়, ও, এ, এই সমস্ত কিছু থাকবে। যেমন আমি ভাত খাই, ক্রিয়ার শেষে, ক্রিয়া মানে কাজ, সে কাজের শেষে, কাজটা কি খাওয়া, আমি ভাত খাই আর কি খাওয়া, কাজটা এখানে কি খাওয়া। তাহলে দেখো খাওয়ার শেষে কি আছে, হস্যই আছে। তাহলে আমি ভাত খাইয়ের শেষে কি আছে, হস্যই। যেমন সে স্কুলে যায়, শেষে কি আছে, অন্তস্তীয় আছে। এবার দেখো, তুমি বই পড়ো, পড়াটা হচ্ছে একটা কাজ, পড়ো এর শেষে কি আছে, ও আছে, তাহলে পড়ো, ও। এবার হচ্ছে কি সে স্কুলে যায়, তাহলে কি অন্তস্তীয়। যেমন হচ্ছে, তাহলে কি প্রথমটা হচ্ছে যেমন আমি ভাত খাই, এই যে লাস্টে রস্যই, সে স্কুলে যায়, অন্তস্তীয় সে, তুমি স্কুলে যাও, ও আছে, এরকম আর কি। তাহলে লাস্টে কি আসবে, অন্তস্তীয় আসবে, রস্যই আসবে, ও আসবে, এ আসবে। তাহলে যে সমস্ত ক্রিয়ার শেষে রস্যই, ও, অন্তস্তীয়, এ, এই সমস্ত কিছু দেখলেই আমরা বুঝতে পারবো আর কি। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে যদি আমরা এই অক্ষরগুলো দেখি যে অন্তস্তীয়, রস্যই, ও, এ, এই সমস্ত কিছু আছে, তাহলে আমরা বুঝতে পারবো কি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন যেমন এই যে বললাম যে আমি ভাত খাই, যেমন আমি বললাম কি আমি ভাত খাওয়াটা হচ্ছে একটা কাজ, তাহলে খাওয়া ক্রিয়া মানে কাজ, তাহলে কাজের শেষে কি আছে, খাই, রস্যই আছে। দেখে এবার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার এটা তো বাংলাতে চেনার উপায় গেল, যে এটা হচ্ছে কি বাংলাতে চেনার উপায়, বাংলাতে আমরা কি রকম করে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে এটা সাধারণ বর্তমান কাল। অর্থাৎ যদি আমরা ক্রিয়ার শেষে এই সমস্ত অক্ষরগুলো দেখি, রস্যই, ও, অন্তস্তীয়, এ, তাহলে আমরা বুঝতে পারবো কি যে এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কিন্তু ইংরেজিতে আমরা কেমন করে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স, মানে কেমন করে ইংরেজিতে আমরা বুঝবো যে এটা আসলে সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা সূত্র মুখস্থ করতে হবে। দেখো, এই সূত্রটা যখনই আমরা দেখবো তখনই বুঝতে পারবো কি যে এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সূত্রটা কি, যে সূত্র, তাহলে এই সূত্রটা দেখলেই আমরা বুঝতে পারবো, যে বাক্যের মধ্যে দেখবো এই সূত্রটা রয়েছে, অর্থাৎ ফর্মুলা, সূত্র মানে ফর্মুলা,
তাহলে যে বাক্যের মধ্যে এই ফর্মুলাটা আমরা দেখবো যে এই ব্যাপারগুলো রয়েছে, তাহলেই আমরা বুঝতে পারবো কি যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা হচ্ছে কি সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো, তাহলে কি কি থাকবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট থাকবে, সাবজেক্ট, SUBJECT, সাবজেক্ট। এবার দেখো সাবজেক্টটা কি জিনিস, সাবজেক্ট কি খায় না মাথা দেয়? দেখো সাবজেক্ট হচ্ছে কি জিনিস, সাবজেক্ট হচ্ছে কি যে কাজটা করে সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা। তাহলে যে কাজটা করে তাকে কি বলা হয়? সাবজেক্ট। সাবজেক্ট মানে হচ্ছে কি কর্তা। যেমন হচ্ছে কোনো একটা বাক্যে, এক কথা হচ্ছে কোনো একটা বাক্যে যে কাজটি করে তাকে বলা হয় কি সাবজেক্ট। অর্থাৎ কোনো বাক্যের যে কর্তা সেই কর্তাকে কি বলা হয়? সাবজেক্ট। তো সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, অর্থাৎ যে কাজটি করে, বাক্যের মধ্যে যে কাজটি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সাবজেক্ট। এবার কি থাকবে? এবার হচ্ছে ক্রিয়া, এই যে কাজ, ক্রিয়া, ভার্ব, যাকে বাংলাতে ইংরেজিতে বলা হয় ক্রিয়া মানে ভার্ব। এই ভার্বের প্রথম ফর্ম থাকবে। ভার্বের সমস্ত ভার্বের তিনটা ফর্ম, একটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল বা ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম, ভার্বের দ্বিতীয় ফর্ম, একটা হচ্ছে ভার্বের তৃতীয় ফর্ম। এই তিনটে ফর্ম থাকে, প্রত্যেকটা ভার্বের তিনটে ফর্ম। এটা প্রথম ফর্ম, একটা দ্বিতীয় ফর্ম, একটা হচ্ছে তৃতীয় ফর্ম। তাহলে প্রত্যেকটা ভার্বের কটা ফর্ম? প্রত্যেকটা ভার্বের হচ্ছে তিনটা করে ফর্ম। একটা হচ্ছে কি প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, তৃতীয় ফর্ম। এবার প্রথম ফর্মটা যদি আমরা দেখি বাক্যের মধ্যে, তাহলে আমরা বুঝে যাব কি যেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাক্যের মধ্যে প্রথম ফর্মটা আছে মানে কি আমরা এটা বুঝে যাবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার যদি দ্বিতীয় ফর্ম থাকে তাহলে আমরা এটা বুঝে যাব কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে বাক্যের মধ্যে যদি প্রথম ফর্মটা থাকে, তাহলে ভার্বের যদি প্রথম ফর্মটা থাকে তাহলে আমরা এটা বুঝে যাব কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ ভার্বের প্রথম ফর্ম V1 মানে ভার্বের প্রথম ফর্ম। তাহলে মনে রাখবে প্রত্যেকটা ভার্বের তিনটা করে ফর্ম। যেরকম হচ্ছে খাই, খাই ইংরেজি কি ইট, ইট, এটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম। এবার দেখো খাই শেষে কি আছে? রস্বই। এবার হচ্ছে ইট, তারপর হচ্ছে এট, এট, তারপরে কি আছে? ইটেন, ইটেন। এটা সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম। যখনই দেখবো আমরা এই যে ইট কথাটা আছে বাক্যের মধ্যে, তখন এটা বুঝে যাবো কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল ইনডিফিনিট। যদি সেকেন্ড ফর্ম দেখি তাহলে আমরা বুঝে যাবো কি এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো প্রত্যেকটা ভার্বের তিনটা করে ফর্ম থাকে, এটা হচ্ছে প্রথম ফর্ম, দ্বিতীয় ফর্ম, তৃতীয় ফর্ম। এবার তো ভার্ব, তাহলে ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। এবার ক্রিয়া মানে কাজ, অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা যে কাজটা করে, অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা যে কাজটা করে সেটাকে কি বলা হয়? বাক্যের মধ্যে, অর্থাৎ বাক্যের মধ্যে কর্তা যে কাজটা করে সেটাকে কি বলা হয়? সেটাকেই বলা হয় কি? সেটাকেই বলা হয় ভার্ব। ইংরেজিতে বলা হয় ভার্ব, বাংলাতে বলা হয় ক্রিয়া বা কাজ। অর্থাৎ তাহলে কর্তা বা সাবজেক্ট কাকে বলে? বাক্যের মধ্যে যে কাজটি করে তাকে সাবজেক্ট বলা হয়। সাবজেক্টের বাংলা হচ্ছে কর্তা। এবার এই কর্তা বা সাবজেক্ট যে কাজটা করে তাকে ইংরেজিতে বলা হয় কি? ভার্ব, বাংলাতে বলা হয় ক্রিয়া। তাহলে ভার্বের প্রথম ফর্ম বসবে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তারপর কি বলছে? তারপর হচ্ছে অবজেক্ট। বাক্যে কি থাকবে? একটা অবজেক্ট, OBJECT, অবজেক্ট। তারপরে অবজেক্ট থাকবে। তাহলে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট কাকে বলে? বাক্যের মধ্যে যে কাজটি করে তাকে সাবজেক্ট বলা হয়। বাংলাতে হচ্ছে কি? বাংলাতে বলা হয় কি? কর্তা। এবার ভার্ব, ভার্ব হচ্ছে কর্তা যে কাজটা করে, কর্তা যে কাজটা করছে তাকে বলা হয় কি? ভার্ব। তাহলে ভার্ব, ভার্বকে কি বলা হয়? ক্রিয়া, কর্তা, ক্রিয়া, কর্ম। আর অবজেক্ট, অবজেক্ট হচ্ছে কর্ম। তাহলে দেখো এই হচ্ছে ফর্মুলা। তাহলে বাংলাতে আমরা কেমন করে বুঝবো যেটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? ওই যে বাংলা ক্রিয়া শেষে থাকবে রস্বই ও অন্তস্ক্রিয়া এগুলো। এছাড়াও ইংরেজিতে আমরা কেমন করে বুঝবো? তাহলে এই যে ফর্মুলাটা, অর্থাৎ সবসময় এটাই মনে রাখবো যে ভার্বের ফর্ম, যে ভার্বের প্রথম ফর্ম যদি থাকে তাহলেই আমরা বুঝবো কি? তাহলেই আমরা বুঝবো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তিনটা জিনিস যদি থাকে, একটা সাবজেক্ট, একটা ভার্বের প্রথম ফর্ম, একটা অবজেক্ট, এই তিনটে জিনিস থাকলেই আমরা বুঝবো কি এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার দেখো যেমন কয়েকটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। দেখো যেমন, যেমন যদি বলি যে সে স্কুলে যায়, বাংলাতে হচ্ছে কি? সে স্কুলে যায়।
দেখো সেই স্কুলে যায়, স্কুলে, তাহলে আমরা কেমন করে বুঝবো যে সেই স্কুলে যায়, এটা কোন টেন্স? দেখো এই যে সেই স্কুলে যায়, যাওয়া, প্রথমে দেখবো কি বাংলাতে, প্রথমে দেখবো হচ্ছে ক্রিয়া বা কাজ, সেই ক্রিয়ার শেষে কি আছে আর কি। তো এখানে দেখা যাচ্ছে কি সে স্কুলে যায়, এই যে যাওয়া হচ্ছে একটা কাজ, তাহলে কাজের শেষে কি আছে? অন্তঃস্ত্রীয় আছে। তাহলে যখনই দেখবো যে বাংলা ক্রিয়া শেষে অন্তঃস্ত্রীয় থাকবে, তখনই বুঝবো কি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো তখনই আমরা বুঝবো কি যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইংরেজিতে কি কি হবে? প্রথমে হচ্ছে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্বের প্রথম ফর্ম বসাতে হবে, তারপরে কি অবজেক্ট বসাতে হবে। এবার দেখো তাহলে সাবজেক্টটা কে? যে কাজটা করছে, সে স্কুলে যায়, এখানে কে স্কুলে যাচ্ছে, কে কাজটা করছে? সেই। তাহলে সেটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে এর ইংরেজি কি? হি। তাহলে দেখো সে হচ্ছে হি অবলিক সি, হি অথবা সি। এবার হি অথবা সি, কোন সময় হি হবে, কোন সময় সি হবে? যদি ছেলে বোঝায়, বাক্যের যে কর্তা বা সাবজেক্ট সে যদি ছেলে হয়, তাহলে আমরা লিখবো হি। আর যদি মেয়ে হয়, তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো সি। তাহলে হি অথবা সি। যদি বাক্যের সাবজেক্ট যে আছে, কর্তা, যে কাজটা করছে, সে যদি ছেলে হয় তাহলে লিখবো হি, আর যে কাজটা করছে সে যদি মেয়ে হয় তাহলে লিখবো সি। তাহলে দেখো সাবজেক্ট বসালাম, তারপরে কি বসাতে হবে? সাবজেক্ট বসানো হয়ে গেল, এখন ভার্বের প্রথম ফর্ম বসাতে হবে। ভার্ব মানে কি? এই যে কাজ, কি কাজ করছে? সে হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি কাজ করছে? সে কি করছে? সে হচ্ছে স্কুলে যায়। এই যে যাওয়া, সে স্কুলে যাচ্ছে, তাহলে যাওয়া, যাওয়া ইংরেজি কি? গো, গো। এবার স্কুলে শেষে কি আছে? শেষে অবজেক্ট আছে, স্কুল। তাহলে কোথায় হবে? স্কুল, SCHEEL। দেখো হি অবলিক সি গো স্কুল। কিন্তু যদি কোনো দিকে যাওয়া বোঝায়, যদি কোনো দিকে যাওয়া বোঝায়, তাহলে তার আগে টু বসে। এর জন্য আমরা স্কুলে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি? স্কুলের দিকে যাচ্ছি, তাহলে স্কুলে যাচ্ছি, তাহলে এটা একটা দিকে যাচ্ছি। এর জন্য যদি কোনো দিকে যাওয়া বোঝায়, তাহলে সেটা হবে কি? তার আগে টু বসবে। যদি কোনো দিকে, যেমন আমরা মার্কেটে যাচ্ছি, তাহলে মার্কেটের দিকে যাচ্ছি। যদি আমরা বলি আমরা মেলায় যাচ্ছি, তাহলে মেলার দিকে যাচ্ছি। কোনো কিছু দিকে যদি যাওয়া বোঝায়, তাহলে তার আগে টু বসবে। যেটা মনে রাখবে, তার জন্য স্কুলের আগে টু বসবে, কারণ হচ্ছে কি আমরা স্কুলের দিকে যাচ্ছি, এর জন্য টু বসবে। এবার তাহলে কি হলো? হি অবলিক সি সাবজেক্ট বসে গেল। এবার ভার্বের প্রথম ফর্ম গো মানে যাওয়া বসে গেল। এবার অবজেক্ট বসে গেল, অবজেক্ট বসে গেল। তাহলে কি হবে? হি গো টু স্কুল। কিন্তু দেখো কিন্তু এখানে একটা ব্যাপার আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা মনে রাখবে যে সাবজেক্ট, দেখো সাবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট, সাবজেক্ট প্রধানত এক কথা হচ্ছে কি পুরুষ। সাবজেক্টকে বলা হয় পুরুষ, পার্সন। দেখো পার্সন মানে পুরুষ, পুরুষ বলতে অর্থাৎ এক কথা হচ্ছে যে কাজ করছে সেই পুরুষ, সেই হচ্ছে পার্সন। সে ছেলেই হোক, মেয়ে হোক, আর হচ্ছে কোনো অন্য বা কোনো কিছু প্রাণী হোক, জীবেই হোক, যে কাজটা করছে সেই হচ্ছে কি পার্সন, মানে যে কাজটা করছে পুরুষ। এবার মেন কথা হচ্ছে কি যে সাব পার্সন প্রধানত তিন রকমের হয়। এবার পার্সন প্রধানত তিন রকমের হয়। কি কি? একটা যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো এটা করার আগে আমাদের জানতে হবে কি পার্সন। দেখো পার্সন, পার্সন কাকে বলে? দেখো পার্সন, PERSON, পার্সন, পার্সন মানে হচ্ছে ব্যক্তি, এক কথা ব্যক্তি মানে হচ্ছে কর্তা। এখানে পার্সন মানে কর্তা, পুরুষ। কিন্তু পুরুষ বলতে শুধু পুরুষ নয়, পুরুষ জাতি নয়, এখানে পুরুষ বলতে পার্সন বলতে হচ্ছে কি সমস্ত জীব, প্রাণী, সবাইকে বোঝাচ্ছে, অর্থাৎ যারা কাজটা করছে তাদের প্রত্যেককেই বোঝাচ্ছে, প্রত্যেকে হচ্ছে কি পার্সন, প্রত্যেককে। এবার মেন কথা হচ্ছে এই যে পার্সন, পার্সন মানে যারা কাজটা করছে তারা সবাই পার্সন, কিন্তু যারা কাজটা করছে তাদের তিনটা ভাগে ভাগ করা যায়, পার্সনকে তিন ভাগে ভাগ করা যায়। একটা যে প্রথম ফার্স্ট পার্সন, এটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। এটা হচ্ছে কি ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। এবার এই পার্সনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। দেখো পার্সনকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে থার্ড পার্সন। পার্সনকে আবার তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা সেকেন্ড পার্সন, একটা থার্ড পার্সন। এবার আসলে ফার্স্ট পার্সন কারা, সেকেন্ড পার্সন কারা, থার্ড পার্সন কারা?
কর্তা তো সবাই, কাজ তো সবাই করছে, সবাই যারা কাজ করছে তারা হচ্ছে কি পার্সন। আসলে যারা কাজটা করছে তারা সবাই হচ্ছে কি পার্সন বা পুরুষ। কিন্তু যারা যারা কাজ করছে সবাইকে আবার তিনটা দলে ভাগ করা হচ্ছে। এবার কি কি? ফার্স্ট পার্সন, দেখো ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ। দেখো এটা পড়ে, দেখো ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, এটা হচ্ছে কি উত্তম, বাংলাতে এটাকে বলে উত্তম পুরুষ। আর এটাকে সেকেন্ড পার্সন মানে মধ্যম, এটাকে বলে মধ্যম পুরুষ। আর এটাকে থার্ড পার্সন মানে প্রথম পুরুষ। থার্ড পার্সন মানে কি প্রথম পুরুষ। তাহলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ আর হচ্ছে প্রথম পুরুষ। এবার ব্যাপার হচ্ছে কি, আসলে এবার বুঝতে হবে যে ফার্স্ট পার্সন কারা, সেকেন্ড পার্সন কারা, থার্ড পার্সন কারা। তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে কি ফার্স্ট পার্সন। এবার ফার্স্ট পার্সন হচ্ছে সাপোজ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, দুজনের মধ্যে হচ্ছে কি কথোপকথন মানে কনভারসেশন মানে কথাবার্তা চলছে। এবার যে দুজনের মধ্যে কথাবার্তা চলছে তার মধ্যে যে কথা বলছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। এবার যে কথাটা শুনছে সে হচ্ছে সেকেন্ড পার্সন। এই দুজন ছাড়াও যে তাদের এই কথোপকথনের বাইরে যে তাদের সাথে নেই সে হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কে? দুজন ব্যক্তি যে কথা বলছে, যে কাহিনীগুলো ঘটনাগুলো শোনাচ্ছে সে হচ্ছে ফার্স্ট পার্সন। এবার সেকেন্ড পার্সন হচ্ছে যে শুনছে বা যাকে শোনাচ্ছে সেই সেকেন্ড পার্সন। এবার যে এই প্রথম এবং দ্বিতীয় অর্থাৎ এই দুজনের মধ্যে নেই সে হচ্ছে কি সে হচ্ছে থার্ড পার্সন। দেখো তার থেকে সোজা ভাষায় বলা যায় কি, এই যে প্রথম পার্সন এক কথা হচ্ছে আমি, আমি এই যে বলছি তোমরা শুনছো, তাহলে আমিটা হচ্ছে প্রথম পুরুষ, তোমরা শুনছো এই যে তোমরা শুনছো কথাগুলো, তোমরা হচ্ছে সেকেন্ড পুরুষ। আর তোমাদের আর আমাদের মধ্যে তুমি আর হচ্ছে আমি, এই যে আমাদের দুজনের মধ্যে যারা এখানে উপস্থিত নেই তারা হচ্ছে থার্ড পার্সন। যারা হচ্ছে কি যারা আমাদের মধ্যে উপস্থিত নেই তারাই থার্ড পার্সন। যেমন ফার্স্ট পার্সন বলতে আমি জাতীয় সমস্ত পুরুষকে, আমি জাতীয় যেমন আমি, আমরা, আমাদের, এই যে সমস্ত আমি এক কথা হচ্ছে আমি, আমি 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 জাতীয় সমস্ত কিছু হচ্ছে কি সমস্ত পুরুষ, সমস্ত পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন। এবার তুমি সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তুমি জাতীয় সমস্ত তুমি, তোমরা, তোমাদের, এই যে সবাই হচ্ছে কি সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সন যারা আমাদের মধ্যে নেই যেমন হচ্ছে সে, তারা, সে তারা বা যে কোনো নাম, এই যে সে তারা বা যে কোনো নাম, এই পৃথিবীর যত নাম রয়েছে সবাই থার্ড পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কারা? ফার্স্ট পার্সন হচ্ছে আমি জাতীয় সবাই, যেমন আমি, আমরা, আমাদের, আমাদিগকে, আমাদেরকে। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তুমি জাতীয় সমস্ত কিছু যেমন তুমি, তোমরা, তোমাদেরকে, তোমাদিগকে। আর থার্ড পার্সন হচ্ছে কি আমাদের মধ্যে যারা নেই, যেমন হচ্ছে সে, তারা, তাদের, সে, তারা, তাদের, বা পৃথিবীতে যত নাম আছে সমস্ত নাম হচ্ছে কি থার্ড পার্সন। তাহলে দেখো, তাহলে ফার্স্ট পার্সন হচ্ছে কি কি আমি, ফার্স্ট পার্সন হচ্ছে কি আমি, কমা আমরা, কমা আমাদের। যেমন আমি, আমি মানে আই, আমরা মানে কি উই, আমাদের মানে হচ্ছে আস। তাহলে আই উই আস, আই উই আস এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এবার সেকেন্ড পার্সন হচ্ছে কি সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, সেকেন্ড পার্সন হচ্ছে কি সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তুমি কমা তোমরা, তুমি, তুমি ইংরেজি হচ্ছে ইউ, তোমরা হচ্ছে কি ইয়োর, ইউ, তোমাদের, তুমি তোমরা, তুমি ইংরেজি ইউ, তোমার, এই তুমি তোমরা, আর তোমাদের বা তোমার ইয়োর, ওয়াই ও ইউর। তাহলে তুমি তোমরা, এই তুমি তোমরা দুটোর মানে হচ্ছে ইউ। তাহলে তুমি তোমরা দুটোর মানে হচ্ছে ইউ। ইউ হচ্ছে এক বচনেও হয়, দেখো ইউ, ইউ বলতে এক বচন কেউ বোঝায়, বহু বচন কেউ বোঝায়। ইউ মানে তুমিও বোঝায়, তোমরাও বোঝায়। এবার তোমার, তোমার হচ্ছে কি ইয়োর, আর হচ্ছে তোমাদের। তাহলে দেখো, তাহলে দেখো এটা মনে রাখবে। তাহলে উত্তম পুরুষ ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন হচ্ছে আমি জাতীয় সমস্ত কিছু, যেমন হচ্ছে কি আমি, আই, উই, আস, আওয়ার, আওয়ার সেলফ, এই সমস্ত। সেকেন্ড পুরুষ হচ্ছে কি তুমি, তুমি, তোমরা, তোমাদের, তোমাদেরকে, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োর সেলফ, সবাই হচ্ছে সেকেন্ড পার্সন। এবার থার্ড পার্সন, থার্ড পার্সন হচ্ছে কারা যা আমাদের মধ্যে নেই, যেমন হচ্ছে সে, যেমন হচ্ছে সে, সে হচ্ছে কি হি অবলিক সি,
ছেলে হলে হি, মেয়ে হলে সি। সে তারা, তারা হচ্ছে কি দে, THEY দে। যেমন হচ্ছে তাদের, দেয়ার, তাদের, তারপরে তাদের হচ্ছে দেয়ার, THEIR তাদের। এবং যে কোনো নাম, NAME নেম, যে কোনো নাম, পৃথিবীর যে কোনো নাম, এগুলোকে কি বলা হয়? এগুলো হচ্ছে থার্ড পার্সন। তাহলে কি পার্সন, তাহলে পার্সন কাকে বলে? মানে যারা কাজ করে, এক কথায় কর্তা, তাদেরকেই পার্সন বলা হয়। এবার যারা কাজ করে এর মধ্যে হচ্ছে পার্সন মানে পুরুষ জাতীয় না, কিন্তু পার্সন মানে যারা কাজ করে তাদেরকেই বলা হয়। এবার পার্সন তিন ধরনের, একটা হচ্ছে প্রথম পার্সন অর্থাৎ ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হচ্ছে আমি, আমি সংক্রান্ত যে যে সাবজেক্ট কর্তাগুলো রয়েছে, যে যে কর্তা। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি সংক্রান্ত যে যে কর্তা। থার্ড পার্সন যারা আমাদের মধ্যে নেই, যেমন সে, তারা, তাদের, আর পৃথিবীর যে কোনো নাম, এগুলো কি, এগুলো থার্ড পার্সন। এবার দেখো, এবার হচ্ছে পার্সন গেল। এবার দেখো, যেটা নিয়ে আলোচনা করছিলাম আমরা, সেটা হচ্ছে কি, সে স্কুলে যায়। এখানে কি কি হলো? হি অবলিক সি, এই দেখো হি অবলিক সি। এবার হচ্ছে কি, সে স্কুলে যায়। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান, ভার্ব মানে কি এখানে যাওয়া। তাহলে যাওয়া ইংরেজি কি? যাওয়া ইংরেজি হচ্ছে গো। এবার হচ্ছে স্কুল, কোথায় যাচ্ছে? স্কুলে যাচ্ছে। কিন্তু কোনো কিছু দিকে যাওয়া বদলে টু বসে, এই জন্য স্কুলে আগে টু বসছে। কিন্তু এটা মনে রাখবে, এই যে পার্সন, পার্সন এতক্ষণ থেকে বললাম, পার্সন বলার কারণটা হচ্ছে এটাই, যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়। এবার দেখো প্লুরাল নাম্বারটা কি আর হচ্ছে সিঙ্গুলার নাম্বারটা কি, এটাও জানতে হবে। তো প্লুরাল নাম্বার, এবার নাম্বার, নাম্বার মানে হচ্ছে বচন, মানে সংখ্যা, যেটাকে বলা হয় সংখ্যা। দেখো নাম্বার, এবার আসছে কি নাম্বার। দেখো টেন্স করতে গেলে এই জিনিসগুলো জানতে হবে, যেটা হচ্ছে নাম্বার আর হচ্ছে পার্সন। তো পার্সন জানলাম, এবার হচ্ছে নাম্বার জানবো। এবার নাম্বার, নাম্বার মানে সংখ্যা। সংখ্যা হচ্ছে, এবার সেই সংখ্যাকে, পার্সনকে যেরকম তিন ভাগে ভাগ করা যায়, এরকম নাম্বারকেও দু ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, একটা প্লুরাল। যেরকম আমরা বলি এক বচন, বহু বচন। নাম্বার মানে হচ্ছে সংখ্যা, মানে এক বচন, বহু বচন, যে একটা রয়েছে নাকি একের অধিক রয়েছে। তাহলে একটা থাকলে বলি, শুধু একজন যদি থাকে বা একটা থাকে তাহলে বলি এক বচন। আর একের অধিক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, হাজার, দুই থেকে শুরু করে একদম হাজার, লক্ষ, কোটি অব্দি যদি থাকে তাহলে বলি বহু বচন। এবার সাবজেক্ট যদি এক বচন হয় আর হচ্ছে বহু বচন হয়, এবার হচ্ছে সাবজেক্ট হচ্ছে পার্সন, পার্সন গেলে এবার হচ্ছে নাম্বার। নাম্বার হচ্ছে কি, নাম্বার হচ্ছে মানে সংখ্যা। সংখ্যা অর্থাৎ বাক্যে উল্লিখিত যে সাবজেক্ট, এই যে বাক্যের মধ্যে যে সাবজেক্ট আছে, সেটাকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। প্রথমে দেখতে হবে পার্সন, কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। তারপর দেখতে হবে এটা কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার। এবার যদি এটা সিঙ্গুলার নাম্বার বা প্লুরাল নাম্বার হয়, দেখো তাহলে সিঙ্গুলার নাম্বার মানে এক বচন, সাবজেক্ট যদি একটা হয় তাহলে এটা এক বচন। আর প্লুরাল নাম্বার মানে বহু বচন, সাবজেক্ট যদি বহু বচন হয়। তাহলে দেখো সাবজেক্ট দুই ধরনের, সংখ্যা, সংখ্যা দুই ধরনের, নাম্বার মানে সংখ্যা দুই ধরনের, একটা এক বচন, একটা বহু বচন। তাহলে দেখো এই যে নাম্বার, তাহলে নাম্বার দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, SN মানে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার, SINGULAR সিঙ্গুলার নাম্বার, NUMBER। একটা হচ্ছে কি প্লুরাল, PLURAL প্লুরাল নাম্বার, NUMBR। এবার কি সিঙ্গুলার নাম্বার মানে কি এক বচন, মানে সাবজেক্ট এখানে একটা থাকবে, একের অধিক থাকলে কি হবে, বহু বচন হয়ে যাবে। সাবজেক্ট যদি একের বেশি থাকে তাহলে হয়ে যাবে বহু বচন, এটাকে বলা হয় বহু বচন। তাহলে সাবজেক্ট যদি একটা হয় তাকে বলে সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট যদি একের বেশি হয় সেটাকে বলে বহু বচন, প্লুরাল নাম্বার। এবার দেখো, তাহলে এই যে প্রথমে কি দেখতে হবে, প্রথমে হচ্ছে পার্সন দেখতে হবে, এটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন না থার্ড পার্সন। এটা দেখার পর দেখতে হবে কি, এই যে নাম্বারটা মানে সাবজেক্ট যে রয়েছে, সাবজেক্ট কি একটা নাকি একের অধিক রয়েছে। যদি একজন থাকে সাবজেক্ট বা একটা থাকে তাহলে সেটা হবে ফার্স্ট, তাহলে সেটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যদি একের বেশি থাকে তাহলে সেটা হবে প্লুরাল নাম্বার। এবার এই বাক্যে দেখো পার্সন, প্রথমে দেখো হচ্ছে ফার্স্ট, আগে হচ্ছে পার্সন। পার্সনটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। আমরা জানি ফার্স্ট পার্সন মানে কি আমি, আমরা, আমাদের, কিন্তু এখানে সাবজেক্ট কি আমি, আমরা, আমাদের নেই, সে আছে। সেকেন্ড পার্সন কি তুমি, তোমরা, তোমাদের, তুমি জাতীয় সমস্ত কিছু, কিন্তু এখানে সেকেন্ড পার্সনও নেই। আছে কি থার্ড পার্সন, সে, তারা বা যে কোনো নাম। তাহলে দেখো এখানে থার্ড পার্সন, তাহলে পার্সনটা কি থার্ড পার্সন। আবার
এবার যখন পার্সন দেখার পর দেখতে হবে কি আসলে এটা এক বচন না বহুবচন। এবার দেখলাম এক বচন মানে একটা থাকবে সংখ্যায়, আর বহু বচন মানে একের অধিক থাকবে। তাহলে দেখি এখানে সাবজেক্ট কি একজন নাকি একের অধিক। এবার দেখো আচ্ছা সে মানে হচ্ছে একজন, তাহলে দেখো এখানে বলছে সেই, তাহলে সে মানে কি, সে মানে হচ্ছে একজন। তাহলে দেখো এখানে হচ্ছে ট্রিক্স, এটা মনে রাখবে যে সাবজেক্ট যদি, এই সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় এবং তার মধ্যে যে তার উপর যদি সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট কি হবে, থার্ড পার্সন হবে। সাবজেক্ট পার্সনের দিক দিয়ে কি হবে, থার্ড পার্সন হবে। আর নাম্বারের দিক দিয়ে কি হবে, নাম্বারের দিক দিয়ে হবে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। তাহলে পার্সনের দিক দিয়ে হবে থার্ড পার্সন, নাম্বারের দিক দিয়ে হবে সিঙ্গুলার নাম্বার। তাহলে সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় আর হচ্ছে সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে এটা মনে রাখবে যে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তাহলে দেখো, তাহলে ভার্বের সাথে কি হবে, এস বা ইএস যুক্ত হবে। থার্ড পার্সন যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে তো এখানে পার্সন হচ্ছে কি সিঙ্গুলার নাম, পার্সন হচ্ছে থার্ড পার্সন তারপর সিঙ্গুলার নাম্বার। তার জন্য ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে কি যাওয়া, যাওয়া ইংরেজি কি গো। তাহলে এই যে গো যে আছে তার সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে এই গো এর সাথে কি হবে, এস বা ইএস, তাহলে গোস হবে, গোস, জিও ইএস, গোস। তাহলে কি হয়ে গেল, হি অবলিক শি গোস টু স্কুল, মানে সে স্কুলে যায়। তাহলে এটা গেল কি, সে স্কুলে যায়। এরপর দেখো যেমন হচ্ছে আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি ভাত খাই। দেখো তাহলে প্রথমে কি কি ছিল, দেখো সূত্রটা মনে রাখবে, প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রথম ফর্ম। দেখো ভার্বের প্রথম ফর্মের সাথে কখনো কখনো কি হবে, এস বা ইএস যুক্ত হবে। এটা কোন সময় যুক্ত হবে, যখন দেখবে যে সাবজেক্ট যে রয়েছে সেটা থার্ড পার্সন হবে আর হচ্ছে সিঙ্গুলার নাম্বার হবে, ওই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। আদারওয়াইজ যদি সাবজেক্ট যদি এক বচন হয়, সরি সাবজেক্ট যদি হচ্ছে প্রথম পুরুষ হয় দ্বিতীয় পুরুষ হয়, তাহলে হবে না। ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হলে হবে না, কিন্তু এটা কেবলমাত্র থার্ড পার্সনের সময় হবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত। কিন্তু সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন হয়, তাহলে কিন্তু এস বা ইএস যুক্ত হবে না ভার্বের সাথে, এটা মনে রাখবে। তারপর দেখো, তাহলে দেখো এখানে দেখো তারপর কি হলো, তারপর হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে সূত্রটা কি হলো, প্রথম সূত্র হচ্ছে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি ভার্ব ওয়ান, এর সাথে কোনো কোনো সময় এস বা ইএস যুক্ত হবে, তারপরে অবজেক্ট। এরপর দেখো তাহলে এখানে কি হবে, দেখো তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট মানে কি যে কাজটা করে, বাক্যটার মধ্যে যে কাজটা করে। তাহলে এখানে কাজটা কি, খাওয়া, খাইয়েছে, খাওয়া। তাহলে দেখো এই খাওয়া কাজটা কে করছে, আমি। তার জন্য আমি কি হবে, আমি হচ্ছে সাবজেক্ট, আমি ইংরেজি লিখতে হবে প্রথমে কি আই, তারপরে আই, আই হলো। এবার আই এর পর কি লিখতে হবে, সাবজেক্টের পর ভার্বের প্রথম ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র কি, ভার্বের প্রথম ফর্ম, ভার্বের প্রথম ফর্ম থাকবে মানে কি সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো তাহলে কি হবে, ভার্ব কি খাওয়া, খাওয়া ইংরেজি হচ্ছে ইট, তাহলে কি হবে ই এট, ইট, আই ইট। তারপরে বাকি যেটা থাকবে সেটাই অবজেক্ট। যেমন মানে কি রাইস, ভাত মানে রাইস, আই ইট রাইস। দেখো এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হলো না, কারণটা কি, কারণ এটাই, কারণ এখানে সাবজেক্ট ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন, এবং যদি সাবজেক্ট যদি থার্ড পার্সন হতো তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হতো। তো থার্ড পার্সনের মধ্যে আবার সিঙ্গুলার নাম্বার হতে হবে, এক বচন। তো দেখো এই গেল হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হ্যাঁ বাচক বাক্যের সূত্র। তো এটা কিন্তু হ্যাঁ বাচক বাক্যের সূত্র। এবার প্রত্যেকটা বাক্য হচ্ছে আবার চার ধরনের হয়। দেখো বাক্য সম্পর্কে একটু বলি যে প্রত্যেকটা বাক্য হচ্ছে চার ধরনের হয়। একটা হ্যাঁ বাচক বাক্য মানে পজিটিভ, যেটা হচ্ছে কি ইতিবাচক, আর একটা না বাচক। যেমন আমি ভাত খাই, হ্যাঁ বাচক, আমি ভাত খাই না, এটা হচ্ছে না বাচক। এবার প্রশ্নবোধক বাক্য, তিন ধরনের বাক্য, সাধারণত তিন ধরনের, একটা হ্যাঁ বাচক, না বাচক, প্রশ্নবোধক। কিন্তু প্রশ্নবোধকের মধ্যে আবার দু ধরনের, দুটো ভাগ রয়েছে। একটা হচ্ছে কোশ্চেন মার্ক যুক্ত, এটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। আর একটা কি, আর একটা হচ্ছে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য। তো দেখো সেটা যখন আসবে তখন, তাহলে শুধু এটা মনে রাখো যে সেটা পরে আরেকদিন বোঝাবো, শুধু এটা মনে রাখো যে সাব, এই যে বাক্য প্রধানত চার ধরনেরই হয়, তিন ধরনেরই হয়, কিন্তু তিনটার মধ্যে আবার একটা, এই যে যেটা তোমার হচ্ছে প্রশ্নবোধক বাক্য সেটা আবার দু ধরনের হয়। তাহলে তাহলে বাক্য হচ্ছে কি, এখানে হ্যাঁ বাচক গেল, এবার হচ্ছে না বাচক, তারপরে প্রশ্নবোধক। প্রশ্নবোধক আবার দু ধরনের হয়। তাহলে দেখো,
তাহলে এটা কি গেল, এটা হচ্ছে হ্যাঁবাচক বাক্যের সূত্র গেল। এটা হচ্ছে কি, এটা হ্যাঁবাচক বাক্যের সূত্র। এবার হচ্ছে নাবাচক বাক্য। এবার হচ্ছে নাবাচক, এটা গেলে হ্যাঁবাচক বাক্য। দেখো হ্যাঁবাচক বাক্য কাকে বলে? হ্যাঁবাচক বাক্য মানে কি, যে সমস্ত বাক্যের দ্বারা, অর্থাৎ যে সমস্ত বাক্যের মধ্যে সম্মতি প্রকাশ পায়, যে সমস্ত বাক্যের মধ্যে সম্মতি প্রকাশ পায় সেটাকে কি বলা হয়? সেটাকে হচ্ছে হ্যাঁবাচক বাক্য বলে। আর যে সমস্ত বাক্যের মধ্যে অসম্মতি প্রকাশ পায়, মানে বক্তার সম্মতি প্রকাশ পায় না, সেটা হচ্ছে কি নেগেটিভ বাক্য, নাবাচক বাক্য। এটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ বাক্য হচ্ছে কি একটা পজিটিভ। দেখো বাক্য কাকে বলে, দেখো বাক্য কাকে বলে, যে সমস্ত শব্দ বা শব্দ গুচ্ছের দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি সেগুলো হচ্ছে বাক্য। অর্থাৎ যার দ্বারা এক কথা আমরা মনের ভাব প্রকাশ করি, কাউকে কিছু বলি, সেটা হচ্ছে বাক্য। এবার বাক্য চার ধরনের, তিন ধরনের হয়। এটা হ্যাঁবাচক, এটা নাবাচক, এটা হচ্ছে কি প্রশ্নবোধক। হ্যাঁবাচক মানে কি, দেখো দেখো বাক্য হচ্ছে প্রধানত তিন ধরনের। এটা হচ্ছে হ্যাঁবাচক, একটা হচ্ছে হ্যাঁবাচক, একটা হচ্ছে নাবাচক, একটা হচ্ছে প্রশ্নবোধক। একটা হচ্ছে প্রশ্নবোধক, একটা হ্যাঁবাচক, একটা নাবাচক, একটা হচ্ছে প্রশ্নবোধক। এবার দেখো হ্যাঁবাচক বাক্য কাকে বলে। হ্যাঁবাচক বাক্যের ইংরেজিতে হ্যাঁবাচক বাক্যটাকে কি বলে? তো ইংরেজিতে হ্যাঁবাচক বাক্যটাকে বলে পজিটিভ সেন্টেন্স। পজিটিভ, পজিটিভ বা অ্যাফার্মেটিভ, AFFIR, অ্যাফার্মেটিভ, MATIV। দেখো পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, SENTENC, বাক্যের ইংরেজি হচ্ছে সেন্টেন্স। দেখো পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যে, তাহলে কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা বাক্যে কর্তার সম্মতি প্রকাশ পায়, যে সমস্ত বাক্যে যে সমস্ত বাক্যে বক্তার বা কর্তার সম্মতি প্রকাশ পায় তাদেরকে কি বলা হয়? তাদেরকে হ্যাঁবাচক বাক্য বলে। এবার নাবাচক, ইংরেজিতে এটাকে বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্স। এবার নাবাচক বাক্য, নাবাচক বাক্যকে ইংরেজি কি বলা হয়? নেগেটিভ বলা হয়। নেগেটিভ, NEGATIV, নেগেটিভ সেন্টেন্স, SENTENC, নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য। বাক্যে, অর্থাৎ যে বাক্যে বক্তার অসম্মতি প্রকাশ পায় তাকে বলে নাবাচক বাক্য। তাহলে যে বাক্যে বক্তার সম্মতি প্রকাশ পায় তাকে হ্যাঁবাচক বাক্য বলে। হ্যাঁবাচক বাক্যের ইংরেজি হচ্ছে পজিটিভ সেন্টেন্স বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর যে সমস্ত বাক্যে বক্তার অসম্মতি প্রকাশ পায় তাকে নেগেটিভ বাক্য বা নাবাচক বাক্য বলে, ইংরেজিতে নেগেটিভ সেন্টেন্স। এবার হচ্ছে প্রশ্নবোধক। প্রশ্নবোধক মানে কি, দেখো প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় বা কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তাহলে প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় বা কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। তাহলে কারো কাছে কোনো কিছু জানতে চাওয়া হয় বা কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তাকে কি বলা হয়? তাকে প্রশ্নবোধক বাক্য বলে। এবার প্রশ্নবোধক বাক্য সাধারণত দুই ধরনের হয়। এটা মনে রাখবে, প্রশ্নবোধক বাক্য সাধারণত দুই ধরনের হয়। একটা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার প্রশ্নবোধক বাক্যকে ইংরেজিতে কি বলে? দেখো প্রশ্নবোধক বাক্যকে ইংরেজিতে বলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERRO, ইন্টারোগেটিভ, GATIVE, ইন্টারোগেটিভ সেন্টেন্স, SENTENCE, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। দেখো প্রশ্নবোধক বাক্য কাকে বলে? এই যে বললাম, যে সমস্ত বাক্যের দ্বারা কারো, মানে এক কথা হচ্ছে কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা কারো কাছে কোনো কিছু জানতে চায়, এক কথায় কাউকে কোনো কিছু সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বা কারো কাছে কোনো কিছু সম্পর্কে জানতে চায় যে বাক্যের দ্বারা, সেটাই প্রশ্নবোধক বাক্য। এবার প্রশ্নবোধক বাক্যকে ইংরেজিতে কি বলা হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্স, INTERROGATIV, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের, অর্থাৎ এক কথায় প্রশ্নবোধক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো প্রশ্নবোধক বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। কি কি? প্রশ্নবোধক বাক্যকে দু ভাগে ভাগ করা যায়। কি কি? দেখো একটা হচ্ছে কি, একটা হচ্ছে টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য, টু বি ভার্ব
VERB ভার্ব যুক্ত, একটা হচ্ছে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে কি, একটা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত, WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য, যুক্ত প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে টু বি ভার্বযুক্ত, একটা হচ্ছে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য, একটা হচ্ছে WH ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার দেখো, এবার হচ্ছে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য কাকে বলে? দেখো টু বি ভার্ব কোনগুলো? দেখো এক একটা টেন্সের টু বি ভার্ব এক এক রকম। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব আলাদা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব আলাদা, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টু বি ভার্ব আলাদা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব আলাদা। এরকম করে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা টু বি ভার্ব রয়েছে। আর এই সমস্ত টু বি ভার্বগুলো দিয়ে যে প্রশ্নবোধক বাক্য শুরু হয়, এই যে টু বি ভার্ব, এই সমস্ত যে সমস্ত প্রশ্নবোধক বাক্য এই টু বি ভার্বগুলো দিয়ে শুরু হয়, তাদেরকে কি বলা হয়? তাদেরকে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য বলে। এবার টু বি ভার্ব কোন কোনগুলো? দেখো এক একটা টেন্সের টু বি ভার্ব আলাদা আলাদা। যেমন দেখো, যেমন হচ্ছে কি, যেমন এম ইজ আর, দেখো প্রথম থেকে দেখো, দেখো ডু অবলিক ডাস, ডাস, এই যে ডাস, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব। এই যে যেটা চলছে ডাস, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব। তারপরে আসবে এম ইজ আর, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব। তারপরে হবে হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের টু বি ভার্ব। তাহলে ডু ডাজ অ্যাম ইজ আর হ্যাভ আস হ্যাড, এগুলো হচ্ছে সব প্রেজেন্ট টেন্সের টু বি ভার্ব, এক একটা টেন্সের এক একটা টু বি ভার্ব। এরপর আবার পাস্ট টেন্সের টু বি ভার্ব, পাস্ট টেন্সের টু বি ভার্ব হচ্ছে কি ডিড, তারপর ওয়াজ, ওয়ার। দেখো ডিডটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব, ওয়াজ ওয়ারটা হচ্ছে কি, না সরি, ডিডটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব, ওয়াজ ওয়ারটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব। এরপর পাস্ট পারফেক্ট টেন্সের টু বি ভার্ব হচ্ছে হ্যাড, হ্যাড। পাস্ট টেন্সের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট ডিড, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স। এরপর আবার হচ্ছে ফিউচারে পাওয়া যাবে কি কি, শ্যাল অবলিক উইল, সাধারণত এই দুটোই। তাহলে শ্যাল অবলিক উইল, দেখো এই যে এই সমস্ত কিছু হচ্ছে কি টু বি ভার্ব। তাহলে এগুলো হচ্ছে কি টু বি ভার্ব, এগুলোকে সাহায্যকারী ক্রিয়াও বলা হয়, হেল্পিং ভার্বও বলা হয়। এগুলোকে টু বি ভার্বও বলা হয় বা হেল্পিং ভার্ব, HELPING, হেল্পিং ভার্ব, VERB ভার্ব। এগুলোকে হেল্পিং ভার্বও বলা হয়, আবার টু বি ভার্বও বলা হয়। তাহলে এই যে টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব, এগুলো দিয়ে যে সমস্ত প্রশ্নবোধক বাক্য শুরু হয়, সেই সমস্ত প্রশ্নবোধক বাক্যকে আমরা কি বলি? আমরা হচ্ছে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য বলি। যেমন দেখো, তাহলে দেখো এক একটা টেন্সের টু বি ভার্ব এক একটা, যে দিন টেন্স গুলো শেষ হবে সেদিন বুঝতে পারবে। তাহলে দেখো শুধুমাত্র এখন এটাই মনে রাখো যে এই যে টু বি ভার্ব গুলো, ডু, ডাজ, অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ আস হ্যাড, শ্যাল উইল, এগুলো টু বি ভার্ব। এবার যেমন যেমন হচ্ছে একটা বাক্য রয়েছে, যেমন বাক্যটা কি, যেমন হচ্ছে আমি কি ভাত খাই। দেখো আমি কি ভাত খাই, আমি কি ভাত খাই, দেখো একটা প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু প্রশ্নবোধক বাক্য, কিন্তু আমি নিজেই নিজেকে প্রশ্ন করছি যে আমি কি ভাত খাই। সে কি স্কুলে যায়, তুমি কি তুমি কি ক্রিকেট খেলো, তুমি কি বই পড়ো, এই যে এগুলো, দেখো এক কথায় শুধু এটাই মনে রাখবে যে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য হচ্ছে মানে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য মানুষ কেন ব্যবহার করে। দেখো এগুলো হচ্ছে কি, এগুলো সন্দেহ, যখন আমাদের মনে সন্দেহ থাকে এবং সেই সন্দেহটা প্রকাশ করার জন্য আমরা প্রশ্ন করি কাউকে। তাহলে আমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে এবং সেই সন্দেহটা প্রকাশ করার জন্য আমরা যদি কাউকে কোনো কিছু জিজ্ঞেস করি বা কারো কাছে কোনো কিছু জানতে চাই, সেটাই হচ্ছে টু বি ভার্ব যুক্ত প্রশ্নবোধক বাক্য। তাহলে এই টু বি ভার্ব প্রশ্নবোধক বাক্য, টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য ব্যবহার শুধুমাত্র একটা কাজেই করা হয়, সেটা হচ্ছে কি, সেটা যদি মনের মধ্যে সন্দেহ থাকে। তাহলে টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য ব্যবহার কখন করা হয়? যদি মনের মধ্যে কোনো সন্দেহ থাকে,
যদি আমাদের মনের মধ্যে সন্দেহ বোঝায় বা সন্দেহ থাকে এবং সেই সন্দেহটাকে আমরা দূর করতে পারছি না, সেই সন্দেহটা কখন দূর হবে? নিশ্চয়ই কোশ্চেন বা প্রশ্ন করার পর দূর হবে। তাহলে এই যে আমি কি স্কুলে যাই, আমি কি ভাত খেয়েছি, তুমি কি বই পড়ো, এই যে এগুলো আমরা সন্দেহ করছি, এই যে প্রশ্নগুলো আমরা করছি, এগুলো কিন্তু আদৌ সন্দেহবাচক প্রশ্নবোধক বাক্য। দেখো, সন্দেহ সন্দেহ যদি আমাদের মনে জাগে এবং সেই সন্দেহটা দূর করার জন্য আমরা যে প্রশ্নগুলো করি, সেগুলোই টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য। যেমন আমি এই যে এখানে লেখা আছে কি, আমি কি ভাত খাই, মানে আসলে কি আমি ভাত খাই, সন্দেহ হচ্ছে আমার ভাত খাওয়ার উপর, যে আমি কি ভাত খাই, বা আমি কি বই পড়ি, সন্দেহ হচ্ছে আমি বই পড়ি না। তার জন্য বলা হচ্ছে কি, আমি কি বই পড়ি, আমি কি ভাত খাই। তাহলে সন্দেহ হচ্ছে আমার নিজের উপরে, নিজের সন্দেহ হচ্ছে আসলে আমি কি ভাত খাই, বা আসলে কি আমি কি ভাত খেয়েছি। এই যে প্রশ্নবোধক বাক্য, এই যে প্রশ্নগুলো করা হচ্ছে, এগুলো টু বি ভার্ব দিয়ে শুরু হবে। এবার দেখো এখানে তাহলে কি কি থাকবে, এটা মনে রাখবে। দেখো এখানে হচ্ছে হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়। দেখো এটা মনে রাখবে, নর্মালি বাক্যতে কি হয়, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে টু বি ভার্ব। টু বি ভার্ব, দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে টু বি ভার্ব থাকে নর্মালি, অর্থাৎ হ্যাঁবাচক বাক্যে, নাবাচক বাক্যে। তো সাধারণ নর্মাল বাক্যে প্রথমে সাবজেক্ট থাকে, কিন্তু যখন প্রশ্নবোধক বাক্য হবে তখন উল্টোটা হবে, সাবজেক্ট পরে আসবে, আগে টু বি ভার্ব আসবে। নর্মাল বাক্যে কি হয়, সাবজেক্ট তারপর টু বি ভার্ব হয়, কিন্তু যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে তার উল্টোটা, প্রথমে টু বি ভার্ব আগে যাবে, তারপরে হচ্ছে কি, তারপরে সাবজেক্ট আসবে। তাহলে দেখো প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে টু বি ভার্ব যাবে, প্রথমে টু বি ভার্ব, দেখো প্রথমে হচ্ছে টু বি ভার্ব, তারপরে কি হবে, তারপরে হচ্ছে কি, তারপর সাবজেক্ট হবে। এবার নর্মাল বাক্যে কি হতো, প্রথমে সাবজেক্ট তারপর টু বি ভার্ব, কিন্তু এখানে তার উল্টোটা, প্রথমে টু বি ভার্ব তারপর হচ্ছে সাবজেক্ট। এবার তারপর যে যে বাক্যের সূত্র, অর্থাৎ যে যে টেন্সের সূত্র, সেই টেন্স অনুযায়ী সেই সূত্র বসে যাবে। যেমন বর্তমান চলছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই টেন্সের সূত্র অনুযায়ী পরেরটা বাকিটা বসে যাবে। তাহলে এখানে সূত্রটা কি, এখানে হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, কিন্তু যেহেতু টু বি ভার্ব তার জন্য সাবজেক্টটা পড়ে বসলো। তাহলে টু বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। এবার যেহেতু প্রশ্নবোধক বাক্য, এর জন্য সবার শেষে কি হবে, সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বলবে। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে কি, এটা টু বি ভার্বযুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্যটা কি, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য হচ্ছে কি, যে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য হচ্ছে যে সমস্ত প্রশ্নবোধক বাক্য ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। এবার ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি, যেমন হচ্ছে কখন, কোথায়, কেমন করে, কিভাবে, কোনটি, কেন, কারা, এই সমস্ত শব্দগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত শব্দ। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে হু, হোয়াট, হাউ, হুইচ, হুম, এগুলো। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড সাধারণত, দেখো ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি, এটা মনে রাখবে। দেখো ডব্লিউএইচ ওয়ার্ড প্রথমে হচ্ছে কি হু, ডব্লিউএইচ হু, তারপর হচ্ছে হাউ, এইচ ও ডব্লিউ, হাউ, তারপর হচ্ছে হোয়াট, ডব্লিউএইচ এটি, হোয়াট, হু, হাউ, হোয়াট। দেখো হু, হু মানে হচ্ছে কে, হাউ মানে হচ্ছে কিভাবে, এবার হোয়াট মানে হচ্ছে কি। দেখো হোয়াট মানে হচ্ছে কি, হু, হাউ, হোয়াট। হচ্ছে হুইচ, ডব্লিউএইচ হুইচ, হুইচ মানে হচ্ছে কোনটি, হুইচ মানে হচ্ছে কোনটি। তারপর হচ্ছে হুজ, ডব্লিউএইচ ও এসি, হুজ, ডব্লিউএইচ ও এসি, হুজ মানে হচ্ছে কার, হুজ মানে হচ্ছে কার। এবার হচ্ছে হুম, ডব্লিউএইচ ও এম, হুম, হুম মানে হচ্ছে ডব্লিউএইচ ও এম, হুম মানে হচ্ছে কাকে। তাহলে কটা গেল, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। তাহলে হচ্ছে হুইচ, হুজ, হচ্ছে হু, হোয়াই, এরপর হচ্ছে হোয়াই, ডব্লিউএইচ ওয়াই, হোয়াই মানে হচ্ছে কেন। দেখো এই যে এগুলো, কে, কিভাবে, কি, কোনটি, কার, কাকে, কেন, দেখো এগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড শব্দ। তাহলে এই শব্দগুলো দিয়ে যদি কোনো প্রশ্নবোধক বাক্য শুরু হয়, তাহলে সেগুলোকে কি বলা হয়, ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এখানে শুধুমাত্র একটি ধারণা জেনে রাখো, পরবর্তীকালে আবার দেওয়া হবে।
তা প্রত্যেকটা সেন্টেন্স আলোচনা করা হবে এখানে শুধুমাত্র জানার জন্য আর কি, যেহেতু দরকার আছে তার জন্য। পরবর্তীকালে ডিটেলসে আলোচনা করা হবে সেন্টেন্স। তো এটাই সেন্টেন্স হচ্ছে তাহলে বাক্য। বাক্য সাধারণত তিন প্রকার, একটা হ্যাঁ বাচক, না বাচক, একটা প্রশ্নবোধক। প্রশ্নবোধক বাক্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কি, একটা হচ্ছে টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্য, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য। এবার এই যে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য কাকে বলে? যে সমস্ত প্রশ্নবোধক বাক্য কি হয়, যে সমস্ত প্রশ্নবোধক বাক্য হচ্ছে এই যে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে শুরু হয়, যেমন হচ্ছে হু মানে হচ্ছে কে, হোয়াই মানে হচ্ছে কেন, হাউ মানে কিভাবে বা কেমন করে, হুস মানে হচ্ছে কার, হুইস মানে কোনটি, হুম মানে কাকে, হুস মানে কার। এই শব্দগুলো দিয়ে যদি কোনো প্রশ্নবোধক বাক্য শুরু হয় তাহলে সেগুলোকে কি বলে? সেগুলো হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক বাক্য বলে। তাহলে দেখো এবার দেখো তাহলে হচ্ছে কি, এবার এটা গেল না বাচক বাক্য। দেখো এবার সূত্রটা কি রকম হবে? টু বি ভাবযুক্ত প্রশ্নবোধক বাক্যের সূত্রটা কি ছিল? ওখানে কি ছিল? প্রথমে টু বি ভাবযুক্ত, প্রথমে টু বি ভাব ছিল, তারপরে সাবজেক্ট ছিল। এবার কিন্তু এখানে শুধুমাত্র কি হবে? প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপরে টু বি ভার্ব বসবে, তারপরে সাবজেক্ট, আর তারপর বাকি অংশটা টেন্স অনুযায়ী বসে যাবে। যে যে টেন্সের, অর্থাৎ যখন যে টেন্স আসবে, যে বাক্যটা যে টেন্সে থাকবে সেই বাক্যের সেই টেন্স অনুযায়ী বসে যাবে, আর সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। তাহলে দেখো এবার হচ্ছে কি, হ্যাঁ বাচক বাক্য গেলে, এবার হচ্ছে না বাচক বাক্য। এবার হচ্ছে না বাচক বাক্য। দেখো না বাচক বাক্য, এটা কোন টেন্স চলছে? এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট টেন্স চলছে। এবারে এর না বাচক বাক্য। তাহলে হ্যাঁ বাচক বাক্য কি ছিল, কাকে বলে? যে সমস্ত বাক্যের দ্বারা কি হয়, বক্তার সম্মতি প্রকাশ পায়, বাক্যের মধ্যে বক্তার সম্মতি প্রকাশ পায়, তাকে হ্যাঁ বাচক বাক্য বলে। হ্যাঁ বাচক বাক্যের ইংরেজি হচ্ছে অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স। এবার না বাচক বাক্য, যে সমস্ত বাক্যের দ্বারা, যে সমস্ত বাক্যে এক কথায় বক্তার অসম্মতি প্রকাশ পায়, যে সমস্ত বাক্যে বক্তার অসম্মতি প্রকাশ পায় তাদেরকে কি বলে? তাদেরকে হচ্ছে না বাচক বাক্য বলে, অর্থাৎ এক ইংরেজিতে নেগেটিভ বাক্য। তাহলে এবার নেগেটিভ মানে না বাচক বাক্য। এই না বাচক বাক্য ইংরেজিতে হচ্ছে নেগেটিভ, NEGATIV, নেগেটিভ সেন্টেন্স, ASIAN সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। নেগেটিভ মানে না বাচক, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য, না বাচক বাক্য। এবার দেখো না বাচক বাক্য, এবার না বাচক বাক্য হচ্ছে সূত্র। সূত্রটা কি? না বাচক বাক্যের সূত্র দেখো, না বাচক প্রথমে প্রথমে কি ছিল? প্রথমে হচ্ছে হ্যাঁ বাচক বাক্যের সূত্রটা কি ছিল? হ্যাঁ বাচক বাক্যের সূত্র ছিল সাবজেক্ট প্লাস ভার্বের প্রথম ফর্ম প্লাস ভার্বের সাথে এস অথবা ইএস। এবার এই এস বা ইএস এটা কোন সময় বসে? এটা সাবজেক্ট, বাক্যের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন হয়, যেমন থার্ড পারসন কি, সে, তারা এবং পৃথিবীর যে কোনো নাম, সেটা যদি হয় তাহলে, এবং বাক্যের যে কর্তা সেটা থার্ড পারসন হয় এবং তার উপর কি এক বচন হয়, তাহলে কি হবে? তাহলে বাক্যের অর্থাৎ সাবজেক্ট বা ভার্ব যে রয়েছে, সেই ভার্বের সাথে, ভার্ব মানে ক্রিয়া, সে ক্রিয়া যে রয়েছে ভার্ব, সেই ভার্বের সাথে এস বা ইয়ে যুক্ত হবে। কিন্তু যদি সেটা সেকেন্ড পারসন হয়, ফার্স্ট পারসন হয়, তাহলে লাগবে না, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো থার্ড পারসন হবে কিন্তু সিঙ্গুলার হবে, প্লুরাল নয়, কিন্তু শুধুমাত্র এক বচন হবে, বহু বচন নয়। শুধু এক বচন হলেই তাহলে এস বা ইয়েস বসবে, বহু বচন নয়। এবার দেখো তাহলে এটা গেল কি হ্যাঁ বাচক বাক্যের সূত্র, কি ছিল? প্লাস অবজেক্ট। এবার দেখো, এবার যদি না বাচক বাক্য হয় তাহলে না বাচক বাক্যের সূত্রটা কি হবে? সব একই থাকবে, শুধুমাত্র কি হবে? দেখো এই যে হ্যাঁ বাচক বাক্যে যেমন হচ্ছে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, হ্যাঁ বাচক বাক্যে যেমন করে, দেখো সূত্রটা আগে দেখো, সূত্রটা হচ্ছে না বাচক বাক্যের এরকম হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে ডু অবলিক ডাস, DOES ডাস। দেখো এক একটা টেন্সের, বললাম এক একটা টেন্সের এক একটা সাহায্যকারী ক্রিয়া, এক একটা টু বি ভার্ব, এক একটা হেল্পিং ভার্ব হচ্ছে এক এক রকম। এগুলোকে বলা হয় সাহায্যকারী ক্রিয়া, এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব, এগুলোকেই বলা হয় কি টু বি ভার্ব। তাহলে দেখো এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব কি কি? ডু আর হচ্ছে ডাস। তাহলে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব হচ্ছে ডু ডাস। তাহলে দেখো কখনো কখনো ডু বসবে, কখনো কখনো ডাস বসবে, যেমন হচ্ছে কি ভার্বের সাথে কখনো কখনো এস বা ইএস বসবে,
এবার দেখো দেখো এটা এস বা ইএস এর পরিবর্তে নাবাচক বাক্যে হ্যাবাচক বাক্যে কি হ্যাবাচক বাক্যে এস বা ইএস বসেছিল। এবার নাবাচক বাক্যের সূত্রটা একটু আলাদা। কি যেমন হ্যাবাচক বাক্যে এস বা ইএস বসেছিল, দেখো তাহলে কি হবে প্রথমে। এবার নাবাচক বাক্যের সূত্রটা দেখো, নাবাচক বাক্যের সূত্র হচ্ছে কি, নাবাচক বাক্যের সূত্র হচ্ছে ডু ডাজ প্লাস নট। এবার নাবাচক বাক্য যেহেতু তার জন্য হচ্ছে নট কথাটা যুক্ত হলো, তারপরে একই থাকবে সব, শুধুমাত্র নট কথাটা যুক্ত হলো। আর হচ্ছে কি এ দেখো ডু আর ডাজ, কারণ টু বি ভার্ব, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব, তাই এখানে ডু অবলিক ডাজ বসলো। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব, তাই ডু আর ডাজ। আর তারপর যেহেতু এটা নাবাচক বাক্য, তার জন্য কি, তার জন্য হচ্ছে নট কথাটা যুক্ত হলো। এবার দেখো এবার প্রশ্ন হচ্ছে কোন সময় ডু বসবে, কোন সময় ডাজ বসবে। এবার ডু এর ব্যবহার আর হচ্ছে ডাস এর ব্যবহার ঠিক একই রকম, যেরকম হচ্ছে কি ভার্বের সাথে এস বা ইএস এর ব্যবহার ছিল। দেখো ডু কোন সময় বসে আর ডাস কোন সময় বসে, ওই যেরকম এস বা ইএস কোন সময় বসে ওই একই রকম ব্যবহার। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে যেরকম সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় ঠিক একই রকম ভাবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আগেরটা হ্যাবাচক বাক্যে কি ছিল, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে কি হবে, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। কিন্তু নাবাচক বাক্যে কি হবে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে ডু অথবা ডাজ বসবে। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই কেবলমাত্র ভার্বের সাথে ডাজ বসবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে থার্ড পারসন হবে, যেমন হি শি ইট। দেখো হি শি ইট দে, এবার থার্ড পারসন কি কি, হি শি ইট দে, আর হচ্ছে যে কোনো নাম। ইট মানে এটা, দে মানে তারা, হি মানে সে, নাম মানে যে কোনো নাম। এই যে এগুলো, এগুলো যদি সাবজেক্ট হয়, সাবজেক্ট যদি কি এগুলোর মধ্যে হয়, তাহলে ডু এর পরিবর্তে ডাজ বসবে। যেরকম এস বা ইএস কোন সময় বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস বসে। ঠিক একই রকম ভাবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কি হবে, ডাজ বসবে, বাক্যটির মধ্যে ডাজ বসবে। এবার যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে সাবজেক্ট যদি ফার্স্ট পারসন বা সেকেন্ড পারসন হয় এবং থার্ড পারসনের বহু বচন হয়, দেখো থার্ড পারসনের বহু বচন যদি হয়, দেখো কোন কোন ক্ষেত্রে ডু, দেখো ডু কোন কোন ক্ষেত্রে বসবে, এক কথা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর হচ্ছে থার্ড পারসনের হচ্ছে প্লুরাল মানে বহু বচন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, দেখো ওয়ান পি, টু পি, থ্রি পি, মনে রাখবে ওয়ান পি, টু পি, থ্রি পি মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, আর থার্ড পারসনের কি, থার্ড পারসন থ্রি পিপি, থার্ড পারসনের প্লুরাল নাম্বার, ওয়ান পি, টু পি, থ্রি পিপি মানে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের কি প্লুরাল নাম্বার, মানে বহু বচন। থার্ড পারসনের মধ্যে যদি বহু বচন এক বচন লাগে, এক বচন যদি হয়, তাহলে ডাজ বসবে ডু এর পরিবর্তে। আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ডাজ বসবে। আর সাবজেক্ট যদি কি থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে বহু বচন হয়, তাহলে কি বসবে, তাহলে হচ্ছে ডু বসবে। এটা মনে রাখবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই কেবলমাত্র ডাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে এক কথা হচ্ছে এটাই মনে রাখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলেই ডাজ বসবে, আর বাকি সব ক্ষেত্রে ডু বসবে। তাহলে ডু আর ডাস এর ব্যবহার, তাহলে ডু কোন সময় বসবে, এক বচন, বহু বচন, আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার ক্ষেত্রে ডু, আর ডাস শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাস বসবে। এবার যেরকম, যেমন এটা হচ্ছে সূত্র, যেমন হচ্ছে কি, যেমন দেখো যেমন দেখো যেমন হচ্ছে কি, সে স্কুলে যায় না, দেখো সে স্কুলে যায় না, দেখো স্কুলে যায় না, যায়, এখানে হচ্ছে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে সে, সাবজেক্ট হচ্ছে সেই, ভার্ব কি, ভার্ব মানে ক্রিয়া কাজ, সে কি কাজ করছে, যাওয়া, দেখো যাওয়া যায়, ভার্বের ক্রিয়া শেষে দেখো অন্তঃস্থ আছে, তার মানে এটা কি পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স।
তাহলে সেই স্কুলে যায় না, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কোন সেন্টেন্স? না বাচক বাক্য, না বাচক বাক্য। তার জন্য কি হবে দেখো, প্রথমে কি হবে সাবজেক্ট, সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে সেই, তাহলে দেখো হি, দেখো ছেলে হলে হি, মেয়ে হলে সি। এবার তারপরে কি হবে, তবে ডু অথবা ডাস। এবার দেখো এখানে ডু হবে নাকি ডাস হবে। দেখো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস বসবে, বাকি সব ক্ষেত্রে ডু বসবে। এবার দেখো এখানে সাবজেক্ট কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন? দেখো সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, কারণ সে আছে, আমি ফার্স্ট পারসন, তুমি সেকেন্ড পারসন, সে থার্ড পারসন। এবার থার্ড পারসনের মধ্যে কি এক বচন না বহু বচন? যদি এক বচন হয় তাহলে ডাস বসবে, বহু বচন হলে ডু বসবে। তাহলে দেখো এখানে বহু বচন নাই, এক বচন, সাবজেক্ট হচ্ছে কি এক বচন, এক বচন, তাহলে এক বচন সাবজেক্ট যদি থার্ড পারসন হয় আর হচ্ছে এক বচন, দেখো থার্ড পারসন সাবজেক্ট হবে থার্ড পারসন আর হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, এক বচন আর হচ্ছে কি থার্ড পারসন আর হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে কি তার সাথে ডাস বসবে, থার্ড পারসন হবে আর সিঙ্গুলার নাম্বার হবে তাহলে ডাস বসবে, আর বাকি সব ক্ষেত্রে ডু বসবে। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস, তার জন্য কি হবে, তাহলে ডু আর ডাস এর মধ্যে হবে ডাস, ডিওএস ডাস। এরপর সূত্র অনুযায়ী নট। এবার হচ্ছে কি, এবার ভার্ব, দেখো এখানে হচ্ছে ভার্ব আসবে, তো ডু অবলিক ডাস প্লাস হচ্ছে ভার্বের প্রথম ফর্ম, এটা কি সূত্রটা হচ্ছে কি ভার্বের প্রথম ফর্ম। দেখো নট, নটের পর কি আসবে, দেখো নটের পর সবসময় ভার্বের প্রথম ফর্ম আসবে, কারণ যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ভার্বের প্রথম ফর্ম হয় তারপরে অবজেক্ট। তাহলে দেখো, তাহলে হি অবলিক শি ডাস নট। এবার ভার্বের প্রথম ফর্ম, ভার্ব মানে কি কাজ, এখানে কি কাজ হচ্ছে, যাওয়া, যায়, যাওয়া ইংরেজি কি গো, তাহলে হি ডাস নট, হি অবলিক শি ডাস নট গো, কোথায় যাচ্ছে, স্কুলে, এসসিএইচ ডবল। এবার বললাম কোন দিকে যদি যাওয়া বোঝায় তাহলে কি হবে, টু বসবে, তাহলে হি ডাস নট, হি অবলিক শি ডাস নট গো টু স্কুল। এবার দেখো প্রশ্ন হচ্ছে আগে কি ছিল, হি গোস টু স্কুল, হি গোস টু স্কুল মানে সে স্কুলে যায়, আগে কি ছিল, হি গোস টু স্কুল, দেখো আগে কি ছিল, সে স্কুলে যায়, সে স্কুলে যায়, কি ছিল, হি অবলিক শি গোস টু স্কুল, দেখো হি অবলিক শি গোস টু স্কুল। দেখো কিন্তু কথা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও এখানে গো, আর এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য গোস ভার্বের সাথে এস বা ইএস হলো, তাহলে পার্থক্যটা কেন? কারণ এর কারণটা কি বলতো, কারণ হচ্ছে এটাই, কারণ কি, কারণ হচ্ছে যেহেতু এখানে ভার্বের সাথে ডু, যেহেতু এখানে ডাস কথাটি আগেই বসে গেছে, ডু এর সাথে কি ইএস অলরেডি বসে গেছে, যেহেতু এখানে কি ডুটাও কি, ডুটা হচ্ছে তোমার কি, ডুটা হচ্ছে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বও বলা হয় এটাকে, অক্সিলারি ভার্ব, টু বি ভার্ব, হেল্পিং ভার্ব, এই এগুলো। তো যেহেতু হচ্ছে দুটো হচ্ছে কি হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বা সাহায্যকারী ক্রিয়া, তাহলে দেখো এই যে দেখো ভার্ব হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে মেন ভার্ব আর একটা হচ্ছে কি বলতো, আর একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বা হেল্পিং ভার্ব। দেখো দেখো ভার্ব, ভার্ব হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এইউ এইউ এক্স আই এল এ আর, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা এটাকে টু বি ভার্ব বলে, বা এটাকে হচ্ছে কি বলে, এটাকে হচ্ছে হেল্পিং ভার্ব বলে, এটাকে অক্সিলারি ভার্ব বলে, এটাকে টু বি ভার্ব বলে, এটাকে হেল্পিং ভার্ব বলে। আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে মেইন ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব। দেখো এই যে মেইন ভার্ব গুলো রয়েছে, এই মেইন ভার্ব মানে কি, মেইন ভার্ব হচ্ছে সেগুলোই যেগুলো হচ্ছে, যেগুলোর দ্বারা কোনো কিছু করা বোঝায়, সেগুলো হচ্ছে মেইন ভার্ব। আর এগুলো হচ্ছে টু বি ভার্ব, যেগুলো বাক্যের মধ্যে এক একটা টেন্সে এক একটা থাকে, যেরকম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টু বি ভার্ব হচ্ছে ডু ডাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টু বি ভার্ব হচ্ছে অ্যামিজার, প্রেজেন্ট পারফেক্টের হ্যাভ হ্যাজ, প্রেজেন্ট পারফেক্ট। এবার হচ্ছে পাস্টের আলাদা, ফিউচার আলাদা, এক একটা সময় এক একটা আসবে। তাহলে দেখো, তাহলে ভার্বও আবার দুই ধরনের, একটা হচ্ছে হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব বা অক্সিলারি ভার্ব, একটা মেন ভার্ব। মেন ভার্ব তাহলে দেখো এখানে দুটো ভার্ব আছে, এই দেখো এই যে এটা ডু ডাস, এটা হচ্ছে তাহলে কি হলো, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা টু বি ভার্ব। আর মেন ভার্ব কোনটা, মেন ভার্ব যেটার দ্বারা কোনো কিছু করা বোঝায়, গো, এখানে মেন ভার্ব হচ্ছে গো। দেখো যেহেতু হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব বা হেল্পিং ভার্বের সাথে এস বা ইএস অলরেডি বসে গেছে, তার জন্য আর মেন ভার্বের সাথে এস বা ইএস বসে যায়নি, এর জন্যই এখানে গো, আগেরটাতে ছিল গোস, এখানে ছিল গো।
এটা হচ্ছে পার্থক্য। তাহলে এটা গেল কি, এটা মনে রাখবে। তাহলে সূত্র। এবার দেখো যেমন আর একটা উদাহরণ, যেমন হচ্ছে আর একটা উদাহরণ, যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে তুমি, তুমি ভাত, তুমি ভাত খাওনি। দেখো খাও, ও, ও কথাটা আছে ভার্ব। প্রথমে দুটো জিনিস লক্ষ্য করবে, বাংলাতে হচ্ছে ক্রিয়াটা দেখবে, ক্রিয়ার সাথে কি আছে, আর ইংরেজিতে অবশ্যই দেখবে ভার্বের ফর্মটা, আর হচ্ছে টু বি ভার্বটা লক্ষ্য করবে, মেন ভার্বের ফর্ম আর টু বি ভার্ব। আর হচ্ছে বাংলাতে লক্ষ্য করবে কি, লক্ষ্য করবে হচ্ছে বাংলা যে ক্রিয়া, সেই ক্রিয়ার সাথে কি আছে। দেখো খাও, ও কথাটা আছে, তাহলে ও কথাটা হলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে কি আছে, খাও নি, না বাচক। তাহলে কি হবে, তাহলে এই যে সূত্র অনুযায়ী সাবজেক্ট ডু অবলিক ডাজ নট ভার্বের প্রথম ফর্ম অবজেক্ট। তাহলে প্রথমে কি হবে, সাবজেক্ট। তাহলে দেখো এখানে সাবজেক্ট কে আছে, যে সাবজেক্ট হচ্ছে তুমি, তুমি ইংরেজি কি ইউ। দেখো তুমি ইংরেজি হচ্ছে ইউ, তুমি ইংরেজি হচ্ছে ইউ। এবার দেখো ইউ এর পর কি হয়, ডু অবলিক ডাজ, ডু হবে নাকি ডাজ হবে। তাহলে দেখো ডু হবে নাকি ডাজ হবে। তো এই যে দেখো সাবজেক্ট, দেখো সাবজেক্ট লক্ষ্য করে, সাবজেক্টটা কি প্রথম পুরুষ, অর্থাৎ কথায় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন না থার্ড পারসন। দেখো সাবজেক্ট সেকেন্ড পারসন, এবার ফার্স্ট পারসন সেকেন্ড পারসনের সাথে সবসময় কি বসে, ফার্স্ট পারসন সেকেন্ড পারসন হচ্ছে থার্ড পারসনের পিপি, ফার্স্ট পি মানে প্রথম পারসন, সেকেন্ড পি মানে সেকেন্ড পারসন, থ্রি পিপি মানে থার্ড পারসন প্লুরাল নাম্বার মানে বহুবচন, থার্ড পারসনের মধ্যে বহুবচন, এগুলো যদি হয় তাহলে বাক্যে, তাহলে সাবজেক্টের সাথে ডু বসে। তাহলে এখানে কি, যেহেতু সেকেন্ড পারসন আছে তার জন্য ডু হবে। তাহলে ইউ ডু, তারপরে দেখো তারপরে সূত্রে কি আছে নট, তাহলে ইউ ডু নট। তারপরে দেখো ভার্বের প্রথম ভার্ব এখানে কি, ভার্ব এখানে খাও, খাওয়া, খাওয়া ইংরেজি কি ইট, ইট ইট। তাহলে ইউ ডু নট ইট। এরপর বাকি যেটা আছে সেটা, বাকি কি পড়ে থাকে, বাকি যেটা পড়ে থাকে সেটাই অবজেক্ট, ভাত, রাইস। তাহলে ইউ ডু নট ইট রাইস। তো ঠিক আছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেল আজকে এই অবধি, পরের ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।